তো আজকের আলোচনার বিষয় আপনার ওয়েবসাইটটা কিভাবে সাজাবেন এবং ফেসবুক অ্যাডের জন্য একটা ল্যান্ডিং পেজ কিভাবে আপনি তৈরি করবেন, এই দুইটা বিষয় নিয়েই আজকে আমাদের ক্লাস। আমি শুরু করে দেই। সবার আগে আপনার ওয়েবসাইটে প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন? অ্যাডমিনের পরে এইখানে লিখবেন, মানে আপনি যেই ওয়েবসাইটটা আমাদের কাছ থেকে পাইছেন ওইটার ইউজার এইখানে ঢুকবেন। এটা আপনাকে দেওয়া হবে, যদি কেউ না পায়া থাকেন তাহলে মেসেজ দিবেন, আমরা আপনাকে দিয়ে দিব। সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এই পেজটা আসবে। এই পেজ আসা মানে হইতেছে আপনি আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে মানে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেলছেন। এখন আপনার প্রথম কাজ আপনার ডোমেন সেট আপ করা। এই বিজনেস সেটিংয়ের মধ্যে গেলে একবারে নিচে চলে যাবেন। একবারে নিচে দেখেন অ্যাক্টিভ ডোমেন সার্ভার আমার স্টোর XYZ। এইটা যদি আপনার যে আমার স্টোর অথবা অন্য কোনো কিছু থাকে, মানে সাব ডোমেন থাকে, তাহলে আপনার ডোমেনটা পাল্টায়া নিতে হবে। আপনি একটা ডোমেন কিনবেন, আমাদের টিম মেম্বারকে ডোমেনটা দিবেন, আমাদের টিম মেম্বার আপনার জন্য পুরো প্রসেসটা আমাদের টিম মেম্বারের সাইড থেকে প্রস্তুত করে আপনার ডোমেনটা সেট আপ করে দিবে। এটা হচ্ছে প্রসিডিউর। এরপরে যখন আপনার ডোমেনটা মানে ডোমেনটা সেট আপ করার আগেও আপনি কিন্তু করতে পারবেন, আপনার ওয়েবসাইট সাজাইতে পারবেন। ডোমেন সেট আপ করার আগেও ওয়েবসাইট সাজাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যতদিন পর্যন্ত আপনি চান যে আপনি ডোমেন কিনবেন না, আপনি আমাদের সাবডোমেনেই আপনার ওয়েবসাইটটাকে পরিচালনা করবেন, আপনি আপনার মতো করে ততদিন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শ্রেষ্ঠ হচ্ছে আপনার একটা ডোমেন কিনে নেওয়া ভালো। ডোমেন কেনার জন্য দুইটা মাধ্যম আপনার আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট আর একটা হচ্ছে লোকাল মার্কেট। লোকাল মার্কেটের ডোমেনগুলো তুলনামূলকভাবে একটু কম টাকায় কিনতে পারবেন, কিন্তু এটা লং টাইমের জন্য সেফ না, সিকিউর না। কারণ লোকাল মার্কেটে যেই ডোমেন সেলাররা ডোমেনগুলো বিক্রি করে তারা আদৌ বড় কোনো প্রতিষ্ঠান না। তারা হচ্ছে রিসেলার নামে একটা প্রোগ্রাম আছে, ওই রিসেলার প্রোগ্রামের মধ্যে তারা জয়েন করে, ওইখান থেকে তারা একটা ডোমেন বিক্রির পারমিশন পায়। একটা সময় জানেন হয় কি, ধরেন 1000 ডোমেন রিসেলার শুরু করলো, ওইখান থেকে তাদের বিজনেসকে নেক্সট লেভেলে নিতে পারলো 10 জন। এই 10 জন বড় ডোমেন কোম্পানি হয়, আর বাকি যে 990 জন লোক এরা হারায়া যায়। এই লোকগুলো হারানোর কারণটাই হচ্ছে তারা যদি বেশি বিক্রি করতে না পারে তাহলে তারা সারভাইভ করতে পারবে না, ঠিক আছে? আর যারা সারভাইভ করতে পারবে না তারা তো হারায়াই যাবে। এখন হারায়া গেলে আমাদের অসুবিধা কি? আমরা প্রথমত একটা ডোমেন ধরেন $1,00,000 ফেসবুক অ্যাডের মধ্যে খরচ করে ফেলছি আমরা। এখন এই অবস্থায় কিন্তু আপনার একটা বড় ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। এই ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে, কিন্তু আপনার ডোমেনটা হচ্ছে বাংলাদেশি কোনো একটা ছোট, ধরেন ওই $100 $150 ট্রানজেকশন করে এমন একটা ছোট প্রতিষ্ঠান, যার কোনো রেজিস্টার্ড ট্রেডমার্কও নাই, একটা প্রতিষ্ঠানও নাই। এমন লোকের কাছ থেকে যদি আপনি ডোমেনটা নেন, তাহলে ই কমার্সে যে আপনি হঠাৎ করে অনেক ভালো কিছু করবেন, আর এটা অনলাইন আমি দেখাবো আমাদের এই ক্লাসের মধ্যে। এখানে আপনারা এখন আছেন 2 নাম্বার ক্লাসে, আপনারা 6 নাম্বার 8 নাম্বার ক্লাস পর্যন্ত, যদিও আমি বলছি আপনাদেরকে 4টা ক্লাস দিব, আদৌ আমি দিব 3টা ক্লাস, আর বাকি
6টা ক্লাস রেকর্ড করা আছে, সেগুলো দিয়ে দিব। আপনারা দেখে দেখে ফেসবুক অ্যাডটা শিখে নেবেন। আমি সেম জিনিসই বারবার দেখাইতে হয়, এই কারণে রেকর্ডটা দিয়ে দিব। তো যে কথায় আসছিলাম, ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনি ধরেন প্রতিদিন $500 অ্যাড রান করতেছেন। আপনার যদি ভালো সেল আসে, 500 কেন, $5000 অ্যাড রান করলে তো আপনার লস নাই, আপনি তো লাভ করতেছেন, তাই না? তো ওই সময় আস্তে আস্তে দেখবেন কি ডোমেন কোম্পানি না, মানে যখন ওই যে যারা $100 $200 ট্রানজেকশন করে, এমন ডোমেন কোম্পানি অধিকাংশই হারায়া দেয় 1 বছর 2 বছর পরে। তখন আপনার ডোমেনটা একটা রেপুটেশন তৈরি হইলো, আপনি যদি পরের বছর যায় রেনু করতে না পারেন আপনার ডোমেনটা, তাহলে বুঝতে পারছেন কি হইতে পারে। তো এরপরে তার আমি বললাম না, তাই আমি সবসময় বলবো আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডোমেন কিনবেন। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। প্রথমটা হচ্ছে বাংলাদেশি লোকাল সেলার আছে অনেকেই, যেগুলো অধিকাংশই ছোট, নতুন শুরু করছে, তারা নিজেরাও মানে ব্যবসা শুরু করছে। সবাই তো আর পারবে না, এটা স্বাভাবিক, তাই না? তো তারা মানে সবাই যে অনলাইনের মধ্যে অনেক কিছু পারবে এরকম কোনো কথা নাই, আমরা এটা ভালো করেই জানি, ঠিক আছে? আমরা অনেক ভালো করেই জানি। তো ওই অলরেডি বড় কোম্পানি, তারা কিন্তু হারায়া যাবে না, আপনার ডোমেনটাও সেফ। যদিও আপনার মান্থলি, বছরে একটা ইয়ারলি চার্জ আপনি তাদেরকে দিবেন। তো এইটা দেওয়ার কারণে কিন্তু আপনার সব জায়গায় আপনাকে ইয়ারলি চার্জ দিতে হবে। শুধু কষ্ট এতটুকুই যে আপনার ডুয়েল কারেন্সি কার্ড, মানে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা ইন্টারন্যাশনাল পেমেন্ট দেওয়া যায় এমন একটা কার্ড লাগবে আপনার। ওইটা ব্যবহার করে এই নেমসিপের মতো বড় বড় কোম্পানি আছে, ওই কোম্পানিগুলো থেকে একটা ডোমেন কিনে নেবেন। ডোমেনটা হচ্ছে ওন প্রপার্টি, মানে এটা আমার প্রপার্টি। এখানে আমি কারো কাছ থেকে ভাড়া নিতেছি না, কারো কাছ থেকে কোনো কিছু নিতেছি না, কারণ ডোমেনটা একটা ব্র্যান্ডের রিপ্রেজেন্টেটিভ, একটা প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ ডোমেনটা। তো ডোমেনটা একটু শক্তিশালীভাবে নিজের আইডি কার্ড, এনআইডি কার্ড অনুযায়ী কিনে নেবেন, ঠিক আছে? নিজের এনআইডি কার্ডে যেই নাম আছে সেই নাম ব্যবহার করে নেমসিপের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, করে দেন এটার মধ্যে কিনবেন। অথবা এইটার মতো আরও অনেক প্রতিষ্ঠান আছে, গোডেডি আছে, গুগল আছে, ক্লাউডফ্লেয়ার আছে, এরা ইন্টারন্যাশনাল লাখ লাখ ডোমেন তাদের রিজার্ভে আছে। রিজার্ভ বলতে তারা নিজেরাও ডোমেন প্রিমিয়াম সেল করার জন্য রিজার্ভ করে। তো তারা তো আর হারায় যাওয়ার পারসন না, তাই না? তো আমাদের বড় বড় প্রতিষ্ঠান থেকে ডোমেন কিনতে হবে, এটাই হচ্ছে প্রথম শর্ত। বাংলাদেশেও অনেক বড় প্রতিষ্ঠান আছে, এমনকি বাংলাদেশে সরকারিভাবে ডোমেন বিক্রি করে, এটার নাম হচ্ছে বিটিসিএল। বিটিসিএল ডোমেন লিখা যদি সার্চ করেন তাহলে দেখেন ওয়েলকাম টু বাংলাদেশ বিটিসিএল লিমিটেড। এই যে দেখেন ক্লায়েন্ট রেজিস্ট্রেশন, এই পেজে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। তবে অবশ্যই আপনার কিন্তু একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে? এই ডোমেনের মধ্যে ঢুকবেন, এইখানে ঢুকে বাই ইওর ডোমেন, অগ্রাধিকার সময়সীমা 18 তারিখ পর্যন্ত, সাধারণ জনগণের জন্য উন্মুক্ত 19 মানে জানুয়ারি পর্যন্ত। .com ডোমেনটি এখনই সুরক্ষিত করুন, মানে আপনি এটা কিনে নিতে বলতেছে, আপনি কিনে নেন। আশা করি বুঝতে পারছেন, এটা সরকারি, এটা বাংলাদেশের সরকারের .com.bd ডোমেন আছে না, এটা এখান থেকেই বিক্রি হয়, অন্য কোথাও বিক্রি হয় না। অন্য কোথাও যদি বিক্রি হয় তাহলে তারা হচ্ছে এইটার রিসেলার, মানে বিটিসিএল এর রিসেলার। ক্লিয়ার? আশা করি একদম সুন্দরভাবে বুঝাই দিতে পারছি। তো চলেন আমরা এখন ডোমেনটা নিয়ে আলোচনা কমপ্লিট করলাম। ডোমেনটা যদি আপনি চান যে হ্যাঁ আমি .com ডোমেন কিনবো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে, তাহলে আপনি কিনে নেবেন। যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, আমাদের টিমকে মেসেজ দিবেন যে ভাই আমার ডুয়েল কারেন্সি কার্ড নাই, অথবা আমার পেমেন্টের কোনো সলিউশন নাই, আপনারা আমার ডোমেনটা কিনে দেন। আমাদের কোম্পানি থেকে আমরাও ডোমেন কিনে দেই, এটা আমরা বিক্রি করি না, ডোমেন আমরা বিক্রি করি না।
পানি খেয়ে নি, টাইম দেন। আমরা মূলত ডোমেন বিক্রি করি না। আমরা যেটা করি, আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার ফোন নাম্বার, আপনার ইমেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করি। সেই অ্যাকাউন্টের এগেনস্টে আপনার ডোমেনটা কিনে দেই আমরা অ্যাজ এ পেমেন্ট প্রোভাইডার। জাস্ট এটার জন্য আপনার ডোমেন কিনতে যদি 500 টাকা সার দেখায় এখানে, সাথে আপনাকে 400 টাকা বাড়তি ফি দিতে হবে। কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয় চলেন আমি একটু দেখি। আমি আপাতত এই নেম স্লিপের কাছে এইটা দিয়েই সার্চ করতেছি আছে কিনা দেখি। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন, এটা অ্যাড টু কার্ট যখন আপনি করবেন তখন এই যে দেখেন চেক আউট অপশন আসবে। এই চেক আউট অপশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনার সামনে এটা 11 দেখাইতেছে। তো দ্বিতীয় পেজে যখন যাবেন তখন অ্যাভারেজ আপনাকে $12 দেখাবে। ঠিক আছে, কিছু সার্ভিস চার্জ আছে, আইকেন ফি আছে একটা, আইকেন মানে আচ্ছা ওইটা অন্য টপিকের, কিন্তু এটা হচ্ছে কোর বিষয়। ঠিক আছে, যেমন বিজনেসের একটা কোর বিষয় আছে না, ডোমেনেরও একটা কোর বিষয় আছে, ওইটা টোটালি ডিফারেন্ট জিনিস। তো আমরা কি করব, এইটাকে বাংলাদেশি পেমেন্টের থ্রুতে যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাব, আমাদের ওভারঅল 145 টাকা খরচ হয় প্রতি ডলার। ঠিক আছে, এখানে $12 হবে। এই $12 হিসাব করে 145 টাকা সমান সমান হয় 1700 টাকা, 1740 টাকা। এইটার সাথে আপনি 400 টাকা আমাদের সার্ভিস ফি হিসাব করবেন, করে যা বিল আসবে এইটা হচ্ছে আমাদের ডোমেন কিনে দেওয়ার সার্ভিস। এখন যদি আমি এটাকে প্লাস করি 400 টাকা, আচ্ছা আশা করি আপনি বুঝতে পারছেন এটা ক্যালকুলেশনটা ঠিক হয় না, এই কারণে দেখাইতেছে না। তো এখানে 2140 টাকা আসবে আর কি। আমরা মূলত 2000 টাকা নিয়ে থাকি একটা ডোমেন কমপ্লিটলি আপনার আইডি কার্ড অনুযায়ী কিনে দেওয়ার জন্য। ডোমেনের ব্যাপার কমপ্লিটলি বুঝাইতে পারছি ইনশাল্লাহ। এখন আমরা চলে যাই দ্বিতীয় টপিক। যখন আপনার ডোমেনটা কিনা হয়ে যাবে তখন আপনি সেই ডোমেনটা আমাদেরকে দিবেন। আপনি যে কোনো জায়গা থেকে কিনেন সমস্যা নাই, কিনে আমাদেরকে দিবেন। দেওয়ার পরে আমাদের টিম আপনার জন্য ডোমেনটা সেট আপ করবে আপনার ওয়েবসাইটে। এইখানে যেমন একটা আপনারা আপনাদের মতো করে বানাইছেন না, যে কোনো একটা নাম দিছেন, এই জায়গাটায় আপনার ডোমেনটা থাকবে। এইখানে আপনার লোগোটা আপলোড করবেন। কোথার থেকে, এই যে হোম পেজের আন্ডারে দেখেন এখানে লোগো আপলোডের অপশন আছে, এইখানে লোগোটা আপলোড করবেন। এই জায়গার মধ্যে লোগোটা আপলোড করে দিবেন, সিম্পল। এই লোগোটা এখানে দেওয়া আছে যে বিদায় এখানে লোগোটা আসতেছে। আপনি যখন এখানে লোগো আপলোড করবেন তখন এই জায়গায় আপনার লোগো মানে আপনার প্রতিষ্ঠানের লোগোটা আসবে। এবং এরপরে আপনি চলে যাবেন কন্ট্যাক্ট ইনফরমেশনের। এই যে দেখেন এখানে ওয়েব আপডেট ওয়েবসাইট কন্ট্যাক্ট ইনফো, এইখানে গিয়ে আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন। এটা কোথায় আসবে, আমি আপাতত ইএল গ্রোথ দিলাম। তো আমার একটা মাদার কোম্পানি আছে, মানে এই ইএল গ্রোথের অপারেটিং কোম্পানির নাম হইতেছে পয়েন্টসফট। আমি যেহেতু একজন সফটওয়্যার ডেভেলপার, এটা মূলত আমার পার্সোনালি রেজিস্ট্রেশন করা। আমি এইটাকে এই ইএল গ্রোথের মাদার কোম্পানি হিসাবে কাউন্ট করে রাখছি, যদিও এটা এখন পর্যন্ত আইনিভাবে কোনো নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আপনার ইমেল, আপনার এখানে কিন্তু কিছু থাকবে না। ঠিক আছে, কিছু থাকবে না, আপনি বসাবেন আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা। এটা কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যাবে। কিভাবে, কোথায় দেখা যাবে চলেন দেখি।
এই যে দেখেন, বুঝতে পারছেন? তো এটা এই জায়গা দেখাবে, এটা সবাই আপনার এটা দেখাবে। এবং এখন যেহেতু এইটার কাজ শেষ, ডোমেন কাজ শেষ, এখন আমাদের দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে এইখান থেকে দেখেন থিম নাম, সরি, এই পেজটাকে তো সাজাইতে হবে, তাই না? প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। প্রোডাক্টটা কিভাবে ক্রিয়েট করবেন? প্রোডাক্টে যাবেন, সবার আগে আপনারা, আমি মনে হয় এর আগে আপনাদেরকে দেখাইছি অনবোর্ডিং প্রসেস। না দেখলেও সমস্যা নাই, একটা ভিডিও আছে, গ্রুপে দেখবেন, অনবোর্ড, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে দেখে অনবোর্ড করবেন। অনবোর্ড করার পরে অ্যাড নিউ, অ্যাড প্রোডাক্টে যাবেন। এইখানে যাবেন, এইখানে গিয়ে আপনার প্রোডাক্টের নামটা বসাবেন। আমি আপাতত এটা দিতেছি, নাম দিলাম এটা। এখানে দেখেন অটোমেটিক্যালি স্লাগ নিয়ে নিছে। এইখানে আপনি বাংলা দেন, কোনো সমস্যা নাই, বাট এইখানে আপনি লিখবেন ইংরেজিতে, কারণ এই কথাটা আসবে আপনার ইউআরএল এর ভিতরে। আর ইউআরএলটা যদি সুন্দর ক্লিন রাখতে চান তাহলে আপনাকে ইংরেজি দিতে হবে। এই যে দেখেন এই জায়গাটার মধ্যে আসবে, ঠিক আছে? স্লাগ মানে হচ্ছে এই জায়গায় আসবে। এখন বলতে পারেন ভাই এখানে তো ছবি আসতেছে না। না, এই প্রোডাক্টের ছবি আমরা আপলোডই করি নাই, এই কারণে এখানে আসতেছে না। এই যে এখানে ফাইল ড্রাগ। এখন আপনি যে অনবোর্ডিংয়ের মাধ্যমে যা করছিলেন, আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে বানায়া দেখাই ছবি ছাড়াই। আচ্ছা, আমি ছবি সহকারে বানাই, কারণ আমি এই প্রোডাক্টটাই, ধরুন আমি একটা প্রোডাক্ট আগে সিলেক্ট করি। আমি আপাতত এই যে এই প্রোডাক্টটা, হেডফোনটা সিলেক্ট করলাম। এখানে শপের নাম দিবেন, এগুলো না দিয়ে আপনি সামনে যাইতেও পারবেন না, ঠিক আছে? ক্যাটাগরি সিলেক্ট করবেন, এইখানে এসে সাব ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এটার আন্ডারে সাব ক্যাটাগরি নাই, যার কারণে আসতেছে না। আমি অন্য একটা সাব ক্যাটাগরি দিই। হ্যাঁ, এই যে চাইল্ড ক্যাটাগরি, এটা হচ্ছে অপশনাল, এটা প্রয়োজন নাই, এটা দেওয়া লাগবে না। আর ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনটা কোথায়? শর্ট ডেসক্রিপশনটা মূলত এই যে এইখানে আসে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে আসবে শর্ট ডেসক্রিপশনটা। এবং লং ডেসক্রিপশনটা আসবে এইখানে, এই যে পণ্যের বিবরণ এইখানে। এই যে এই ডেসক্রিপশনটা আসবে নিচে, আর শিপিং এবং রিটার্নটা আসবে তার নিচে, এই যে এইখানে। আমি এগুলো কপি করে, মানে আপাতত বুঝতে পারতেছেন, আমি একটু দ্রুত দেখানোর জন্য আমি শুধু কপি পেস্ট করতেছি। সেল প্রাইস, পারচেস প্রাইস মানে হইতেছে আপনি কত টাকা দিয়ে প্রোডাক্টটা বানাইতেছেন অথবা কিনতেছেন। এটা আপনি আপনার মতো করে 5 টাকাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা খেয়াল রাখবেন যে আপনার ভবিষ্যতে আমরা এই অ্যাপ্লিকেশনটা এমনভাবে সাজাবো, অলরেডি আমরা ব্যাকএন্ডে কাজ করতেছি রানিং, এমনভাবে সাজাবো আপনার লাভ লোকসান সব কিছুর হিসাব, এমনকি আপনার ফেসবুক অ্যাডের মধ্যে কত টাকা খরচ করতেছেন, কত টাকা খরচ করে কত টাকার প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই সম্পূর্ণ হিসাবটা আপনি আমাদের এই এক ড্যাশবোর্ড থেকেই বুঝতে পারবেন। তো ওই সময় ক্যালকুলেশনের সময় কিন্তু পারচেস দামটা লাগবে, ঠিক আছে? আপনি পারচেস দামটা যদি 0 দিয়ে রাখেন তাহলে আমরা এমন একটা কন্ডিশন লাগাবো, পারচেস প্রাইস যদি 0 হয় তার মানে হইতেছে এই লোক মানে হিসাবটা দেখতে চাইতেছে না, লাভ লসের হিসাব দেখতে চায় না এই অ্যাপ্লিকেশন। আশা করি বুঝতে পারছেন। সেল প্রাইস কত, ধরেন আপনি 140 টাকা দিতে চাইতেছেন, ডিসকাউন্ট কত দিবেন, তবে অবশ্যই বলতে হবে ডিসকাউন্টের টাইপটা কি, এটা কি ফিক্সড ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজ। আমি ফিক্সড দিলাম এবং এইখানে আমি বলে দিলাম ডিসকাউন্ট 50 টাকা। আচ্ছা, আমি এটাকে 40 টাকা করি। এবং প্রাইস ভেরিয়েন্ট প্রোডাক্ট, এটা অপশনাল জিনিস, আপনি চাইলে দিতে পারবেন। এটা কিভাবে কাজ করে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে,
আমি সেই ভিডিওটা দিয়ে দিব, আপনাদের যে ফাইলটা আছে না সেই ফাইলে দেওয়া আছে। এইখানে যখন ভেরিয়েন্ট বানাবেন তখনই যে এইখানে সেই ভেরিয়েন্ট অনুযায়ী দাম আপডেট হবে, ঠিক আছে? এই যে দাম আপডেট হবে, এইভাবে দামগুলো আপডেট হবে ভেরিয়েন্ট অনুযায়ী। তো ঠিক সেমভাবে আপনি এইভাবে আস্তে আস্তে না আপনার প্রোডাক্টের দাম টাম দিয়ে ব্যাট ট্যাক্স যদি দিতে চান, ব্যাট সবসময় 0 দিবেন, আর এখানে একটা ইউনিক কোড দিয়ে দিবেন। সাইজ অপশনাল, এগুলো দিতে পারেন। প্রোডাক্ট টাইপ নিউ টিউ, এগুলো অপশনাল। এবং বারকোড, বারকোডটা কি, ধরেন আপনার একটা শোরুম আছে, ওই শোরুমে মালটা, ফিজিক্যাল মালটা আছে এবং ডিজিটাল হিসাবের মধ্যে যে মালটা আছে, দুইটার সাথে বারকোড স্ক্যানার দিয়ে, আমরা বারকোডটা এখনও ইমপ্লিমেন্ট করি নাই, মানে স্ক্যানার মেশিনটা এখনও ইমপ্লিমেন্ট করি নাই, বাট ইমপ্লিমেন্টটা আমরা খুব দ্রুত করে ফেলবো। আমাদের এটার সেকেন্ড ভার্সন যখন রান হবে তখন বারকোড স্ক্যানার ডিভাইস ইমপ্লিমেন্ট করে ফেলবো। এমনকি যখন আপনি প্রোডাক্ট বানাবেন তখন আপনাকে বলা হবে যে কতগুলো, এই যে এখানে কোয়ান্টিটি বলে দিবেন যে 150 পিস। এই 50 পিস মানে হচ্ছে এই প্রোডাক্টের জন্য 50টা বারকোড। এটা হচ্ছে বারকোডের এক্সটেনশন, মানে বারকোডের যে একটা থাকে না, ইউনিক কি থাকে না, ওই ইউনিক কির এক্সটেনশন। এরপরে 1 2 3 4 কোয়ান্টিটি হিসাবে 1 2 3 4 করে অ্যাড হবে। তো 50টা বারকোড অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে, অথবা আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে, এরকম সিস্টেমটা আমাদের হবে। আর এটা খুব রিসেন্টলি আসবে, আমরা আমাদের ডেভেলপারকে আমরা কাজে লাগাই দিছি। আচ্ছা, এখন আপনি এটাকে সেভ করে দিবেন। প্রোডাক্ট তৈরি করার কাজ কমপ্লিট। এখন হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা তৈরি করে ফেললেন, এখন আপনার কাজ কি, ওয়েবসাইটটাকে এখন সাজানো, মানে আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। এটা কিন্তু ডিফল্ট, আপনি যেটা দেখতেছেন এটা ডিফল্ট না, আমাদের দুইটা থিম আছে। এটা হচ্ছে 2 নাম্বার থিম। থিমটা কোথায় পাবেন, এই যে দেখেন হোম পেজে, এই যে হোম পেজের নিচে থিম অপশন আছে, এই থিম অপশনে গিয়ে এইটা হচ্ছে ডিফল্ট থিম, মানে আপনার অ্যাপ্লিকেশন এইরকম আসবে। এই যে আপনার অ্যাপ্লিকেশন ডিফল্টে এইরকম আসবে, দেখতে এমন হবে। কিন্তু এই থিমটা আমাদের সব ডিফল্ট থিম, তো বুঝতেই পারতেছেন এটা অতটা ইফেক্টিভ না। আমরা এটার মধ্যে কন্টিনিউয়াস থিম অ্যাড করি, যেমন এইটার পরে আমরা এটা অ্যাড করছি, এটা আর একটু প্রিমিয়াম, এটাকে কন্ট্রোল করা যায়। আমি কন্ট্রোলটা দেখাইতেছি, আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। দেখেন এখন সেম পেজটাই এই যে এই লুকিংয়ে আসছে। এখন আমাদের দরকার কি জানেন, লোগোটা আপলোড করা। এটা তো আমি আগেই বলছি যে কিভাবে লোগো আপলোড করবেন। এখন তাহলে আমরা লোগোটা বাদ দিলাম, আমরা চাইতেছি এই ব্যানারটা, মানে এই যে উপরের যে এটা আছে স্লাইডার, সরি ম্যানুভার, এটা পরিবর্তন করতে কিভাবে করব। এই থিমের এখান থেকে যে থিম থেকে দেখেন থিম অপশন, এই যে থিম সেটিংস, এই থিম সেটিংস পেজে যাবেন। সেটিংস পেজে যাওয়ার পরে দেখেন এখানে হেডার লেআউট আছে। হেডার লেআউট 2 ধরনের, একটা হচ্ছে টপ হেডার, টপ হেডারটা দেখা যায় এই যে এইটা, এই কালো অংশটা। আরেকটা হচ্ছে বটম হেডার, নেভিগেশন স্টাইল, মানে এই যে নেভিগেশন বলতে এই যে ম্যানুভারটা, এই যে এই ম্যানুভারটা, ঠিক আছে, এই ম্যানুভারটা, এই যে, আচ্ছা আমি একটু মার্ক করে দেখাই। এইটা হচ্ছে টপ হেডার, আর এইটা হচ্ছে বটম হেডার, ঠিক আছে। এখন আমরা টপ হেডার 3টা আছে, 5টা আছে। একটা হচ্ছে ডিফল্ট, এটা সেভ দেই। সেভ দেওয়া হয়েছে। এখন আমি এটাকে রিলোড দিলে দেখেন উপরের ন্যাব, মানে হেডারটা পরিবর্তন হয়ে গেছে, একটা ই কমার্সের লেআউট আসছে। এখন আমি চাইতেছি এটা আর একটু অন্যরকম হোক।
মানে আপনি আপনার কাজ হবে এটা দেখে দেখে নেওয়া, ঠিক আছে? আমি সবগুলো দেখাইতেছি না, আপনি দেখে দেখে নেবেন। আচ্ছা, এখন বটম হেডার। বটম হেডারটা হচ্ছে সেন্টার, ফুল উইথ, ডার্ক, বর্ডার, মিনিমাল আর মেগা স্টাইল। এগুলো আপনি সেন্টারটা দিয়ে দেখাই একটা একটা, মানে আমি সবগুলো জিনিস একবার একটা করে দেখাবো, পরবর্তীতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করে নেবেন, ঠিক আছে? এখন দেখেন সব মেনুগুলো না মাঝখানে চলে আসবে, এই যে। আশা করি বুঝতে পারছেন এই হেডারটা কিভাবে কাজ করে। এখন আমি চাইতেছি এইখানে যেই প্রোডাক্টগুলো দেখাইতেছে এই প্রোডাক্টগুলো না বেশি বড়, কেমন জানি একটু অনেক বড় বড় দেখা যাইতেছে, তাই না? এখন এইটাকে আমি পরিবর্তন করব কিভাবে? ও সরি, ম্যানুভারটা আর একটু দেখাই যে এই ম্যানুভারটাও কিন্তু কাস্টমাইজ করা যায়, এটা কাস্টম করা। দেখেন এখানে পাঞ্জাবি লেখাটা না, এইটা কিন্তু কাস্টম তৈরি করা। আপনি যখন এখানে যাবেন তখন এখানে একটা একটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, ঠিক সেমভাবে আপনি এখানে না কাস্টমভাবে বানাইতে পারবেন। বানাবেনটা কিভাবে? এই যে দেখেন এই জায়গাটার মধ্যে ম্যানু বিল্ডার নামে একটা অপশন আছে। এইখানে এসা আপনার মতো করে কমাইতে বাড়াইতে পারবেন। যদি একটা না থাকে আপনার ডিফল্ট অন্য অপশনে একটাও থাকবে না, খালি থাকবে। খালি থাকলে একটা ডিফল্ট মেনু আসবে। এই মেনুটা এখন দেখবেন পরিবর্তন আসবে, মানে এখন যেটা আসবে এটা হচ্ছে ডিফল্ট মেনু। এই যে এখন যেটা, এটা হচ্ছে প্রোডাক্ট, হোম, প্রোডাক্ট, কন্টাকাস। এটা হচ্ছে ডিফল্ট মেনু। আপনি চাইলেই মেনু বানাইতে পারবেন, নতুন মেনু অ্যাড করতে পারবেন যতগুলো চান, একটা দুইটা পাঁচটা দশটা না, এমনকি আগে পিছে মানে অর্ডার পরিবর্তন করতে পারবেন। এমনকি এই কোন মেনুর কি নাম হবে, কি আইকন হবে, এটা হচ্ছে আইকন, ঠিক আছে? হোম আইকন হবে, এখানে সার্চ আইকন আসবে, এখানে আসবে আপনার লিস্ট। এখানে আপনার লিস্ট লিখতে হবে এমন কোনো কথা না, এখানে আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? সেভ। হ্যাঁ দেখেন এখন কিন্তু হোম সার্চ লিস্ট, তার মানে হচ্ছে কি এই ম্যানুভারটা না টোটালি ডাইনামিক, আপনি এখান থেকে বানাইতে পারবেন মনের মতো করে। তো আমরা পরের ইতে যাই, এরপরে আমাদের কি কি করা উচিত। এখন আমরা এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা দেখতে লেআউট পরিবর্তন করব। এটা তো এরকম আমার কাছে পছন্দ হইতেছে না, ধরে নিলাম আমার কাছে পছন্দ হচ্ছে না, তাহলে কি করব? প্রোডাক্ট ডিসপ্লেতে যাব। এইখানে গিয়ে দেখেন প্রোডাক্টের কয়েকটা স্টাইল আছে, একটা দুই তিন চার পাঁচ ছয়। আমরা কি করব, 5 নাম্বার 6 নাম্বারটা দিয়ে দেখব কেমন হয়। আমরা 6 নাম্বারটা দিয়ে দেখব। এখন যদি আপনি রিলোড দেন, এটা হচ্ছে 6 নাম্বার কার্ডের স্টাইল। মোটামুটি কিন্তু সেই লেভেলের একটা ডিজাইন, তাই না? তাহলে আমরা আগে ওইটা রাখছিলাম কেন? কারণ ওইটা কাস্টমাইজেবল। এইখানে দেখেন 1 2 3 4 5 6 এগুলো খুবই সুন্দর, কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে এখানে দেখেন এই যে প্রোডাক্ট কার্ড, তারপরে এই যে নাম্বার অফ রো। খাওয়া খাওয়া দাওয়া কত? একটু সময় দেন, এখানে একটু গন্ডগোল লাগছে। সাউন্ড অন করতে পারবে না, এই অপশনটা অ্যাক্টিভ করে দিই।
আচ্ছা, এখন তাহলে আমি যেটা বললাম যে এত সুন্দর কার্ডের স্টাইল রাইখা আমি এত পচা একটা কার্ডের স্টাইল কেন ব্যবহার করলাম? কারণ এটারও একটু কারণ আছে। এটা হচ্ছে ডিফল্ট এবং কাস্টমাইজ। এটা কাস্টমাইজেবল, এটা ফুল কাস্টমাইজ আপনি করতে পারবেন। কিভাবে? দেখেন এটার রেসপন্সিভ, রিডিউস, প্রোডাক্ট কয়টা রাখতে চান, এমনকি এই যে এখানে যা যা করতেছেন এই সবগুলো জিনিস না আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা কিভাবে করে? প্রোডাক্ট কার্ড প্যাডিং, প্যাডিংটা বলতে এই যে দুইটা কার্ডের মাঝখানে যে ফাঁকাটা না, এই ফাঁকাটা কন্ট্রোল করার জন্য এখানে 8 পিক্সেল থাকবে, আমি 4 পিক্সেল চাইতেছি। দুইটা প্রোডাক্টের মাঝখানে গ্যাপ চাইতেছি আমি 1 পিক্সেল মাত্র। এবং অ্যাকশন বাটন, স্মার্ট বাটনের অ্যাকশন কি হবে, দুইটা অপশন আছে। অ্যাকশন বলতে যে এইখানে ক্লিক করলে কি হবে, অ্যাড টু কার্ট হবে না ডাইরেক্ট অর্ডার ফ্রমে চলে যাবে, এইটা আপনি করতে পারবেন। এটা কিভাবে কাজ করবে দেখেন, অ্যাড টু কার্ট দিলাম, এখন আমাকে বলতেছে অ্যাড টু কার্ট করো, বুঝতে পারছেন? কিন্তু আমি চাইতেছি অ্যাড টু কার্ট আসবে না, ডাইরেক্ট অর্ডার ফ্রমে চলে যাবে। এবং এই জায়গাটার মধ্যে অ্যাড টু কার্ট থাকবে না, ডাইরেক্ট অর্ডার কথা আসবে। অর্ডার নাও। আচ্ছা, ফিল্টার লেআউট, এটা আমি পরে আসতেছি। ফিল্টার লেআউটটা বলতে গ্যাজেট, এখানে আর কি আমরা যে সিঙ্গেল পেজে যে এইখানে যেইগুলো দেখতেছেন না, এটাকে বলা হয় ফিল্টার লেআউট। এই বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিল্টার লেআউট, এটাও পরিবর্তন করা যায়, এটা কয়েকটা ফিল্টার আছে এই যে এখানে। আচ্ছা, আমি এটা পরে দেখাইতেছি। আস্তে করে আমি এখন এটা একটু পরিবর্তন করলাম, দেখেন এখন কি আসে। আগের আসছে, কিন্তু এখন এই যে বাই নাও, অর্ডার নাও, এখানে ক্লিক করলে ডাইরেক্ট অর্ডার ফ্রমে চলে যাবে, অ্যাড টু কার্ট হবে না। আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন এরপরে আবার যায় আরও কাজ আছে, এখানে আরও অনেক ফাংশন আছে। এখানে যেমন দেখতেছেন না যে বাটনগুলো, এই যে এখানে এই যে এই বাটন স্পেসিফিকেশন, এইটা কত কিছু, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে? এই যে এখানে দেখেন একটা সেকশন আছে প্রোডাক্ট কার্ড এলিমেন্ট ওয়ার্ডার, আপনি চাইলে এই ইমেজগুলোকে শো হাইট, টাইটেল হাইট, ক্যাটাগরি শো, ক্যাটাগরি হাইট, এগুলো করতে পারবেন। যেমন আমি রেটিং, দেখেন আমি কি হাইট করতেছি আর কি থাকবে এই জায়গায়। স্পেসিফিকেশন কি? স্পেসিফিকেশন হইতেছে যে আপনি যখন কোনো প্রোডাক্ট তৈরি করেন, এই যে এইখান থেকে এই যে এখানে প্রোডাক্টের জন্য স্পেসিফিকেশন তৈরি করা যায়, এইখানে যে স্পেসিফিকেশনটা তৈরি করবেন না, সেই স্পেসিফিকেশনটা এই যে এইখানে আসবে। এই যে দেখেন ফিল্টার ওয়েট, এটা দিয়া কিন্তু কোনো নাই, মানে আমাদের কাস্টম কোনো নাই, ক্যাটাগরি অথবা কালার এগুলো নাই, কিন্তু এখানে ওয়েট আছে। ম্যাটেরিয়াল এগুলো নাই, বাট এইখানে অপশন আছে, কারণ হচ্ছে এখানে আমরা স্পেসিফিকেশন বানাইছি। এই স্পেসিফিকেশনটা এখান থেকে চাইলে প্রোডাক্টের এইখানে এই যে এইগুলো হচ্ছে স্পেসিফিকেশন, এইগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, হাইড করতে পারবেন, দেখাইতে পারবেন, এমনকি একটা চাইলে উপরে নিতে পারবেন, আরেকটা নিচে নিতে পারবেন। এবং অ্যাড টু কার্ট বা বাই নাও বাটন কি দেখাবেন কি না, এইটাও আপনি এখানে বলতে পারবেন। ঠিক আছে? কমিউনিকেশন বাটনটা কি? কমিউনিকেশন বাটন হইতেছে যে হোয়াটসঅ্যাপ, কল, মেসেঞ্জার, যে তিনটা বাটন না, এইগুলো হচ্ছে কমিউনিকেশন বাটন। আমি চাইতেছি এগুলো অফ হয়ে যাবে। এবং উইশ লিস্ট, এটাও আমি অফ করে দিতে চাইতেছি।
এখন আমি এটাকে সেভ করে দেব। আমরা ল্যান্ডিং পেজ বানানোর অংশটা এখনো আসে নাই, আমরা ল্যান্ডিং পেজ বানাবো একটু পরেই, মানে আগে আমি ওয়েবসাইটটা পুরোপুরি আপনাদেরকে বুঝাইয়া দিই, তারপরে ল্যান্ডিং পেজটা আরও ডিটেলে দেখাবো। দেন ল্যান্ডিং পেজের পরে আমরা ফেসবুক অ্যাডের টপিকে চলে যাব, মানে আজকের পরে আমরা আর ওয়েবসাইটের টপিকে থাকবো না, ডাইরেক্ট ফেসবুক অ্যাডের টপিকে চলে যাব, ঠিক আছে? এখন আমরা একটু রিলোড দিই। দেখবেন আগের থেকে কার্ডটা কিন্তু সাইজে অনেকটাই ছোট হয়েছে, আর মোটামুটি আগের তুলনায় অনেকটা সুন্দর। এখন চাইতেছি এই কার্ডের সাইজটা আমি কন্ট্রোল করব, এত ছোট চাই না, আর একটু বড় চাই। কিভাবে? এইখান থেকেই প্রোডাক্ট ডিসপ্লে, দেখেন কোনো একটা জায়গার মধ্যে লেখা আছে প্রোডাক্ট কার্ড, অনেকগুলো ফিল্ড ফাংশন, তো প্রোডাক্ট কার্ড কন্টেন্ট ভেরিয়েন্ট এবং প্রোডাক্ট কার্ড সাইজটা এখন আপাতত মিনি দেওয়া আছে, আমি স্মল দিয়ে একবার দেখি। ঠিক আছে, স্মল দিয়ে একবার দেখব। এটা কিন্তু আগের থেকে একটু বড় হবে। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মিনি, এখন কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে প্রোডাক্টের কার্ড। আচ্ছা, প্রোডাক্টের কার্ড কিন্তু আগের তুলনায় একটু বড় হয়েছে। একটু টাইম দেন, অনেকেই মেসেজ দিতেছে, কোথা থেকে জয়েন করবো বুঝতেছি না। আচ্ছা, প্রোডাক্টের কার্ডের সাইজ কিন্তু পরিবর্তন হয়েছে, এমনকি এই যে এইগুলোও কন্ট্রোল করা যায় মোটামুটি। মানে এই অপশনগুলোই হইতেছে, এই অপশনগুলো আমি তৈরি করছি আপনারা যাতে নিজের মতো করে নিজের মন মতো এইগুলোকে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, এখন চলেন আমরা এই যে প্রোডাক্টের কার্ড কালার, 1 মিনিট হয় নাই, এই যে এখানে আমি তো এখন স্মল বানাই দেখাইলাম, আপনি মিডিয়াম লার্জ দিয়ে দেখবেন যে কেমন দেখা যায় আপনার প্রোডাক্টের জন্য। এমনকি প্রোডাক্টের কন্টেন্ট ভেরিয়েন্ট আরও কয়েক রকম আছে, যেমন দেখেন আমরা আপাতত গ্যাজেট স্টাইলে দেখতেছি, আমাদের সার্চ প্রোডাক্টের জন্য আন্ডার ডেভেলপমেন্টে আছে, ইলেকট্রনিক্স স্টোরের জন্য আন্ডার ডেভেলপমেন্টে আছে, ফার্মেসি এবং মেডিকেলের জন্য আন্ডার ডেভেলপমেন্টে আছে, গ্রোসারি মানে ফ্রেশ মার্কেট এগুলো এটার জন্য আন্ডার ডেভেলপমেন্টে আছে, মেকানিক্যাল ইন্ডাস্ট্রির জন্য আন্ডার ডেভেলপমেন্টে আছে। এটা হচ্ছে কি জানেন, এখানে যে এইটা না কার্ডের একটা কন্টেন্ট, এই কন্টেন্টগুলোকে আমরা ভ্যারাইটিস স্টাইলে দেখানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? এখন এইটা আপনি পরিবর্তন করে করে নিজের মতো করে, এমনকি এই যে দেখেন প্রোডাক্টের ইমেজ ক্যারোজেল অটো স্লাইড হবে কিনা এইটাও আপনি এখান থেকে বলে দিতে পারবেন। এটা কিভাবে? টিক চিহ্ন দিলাম। ও হ্যাঁ, প্রোডাক্টের বর্ডার, প্রোডাক্টের যে বর্ডার আছে না, বর্ডার বলতে এই যে একটা সাদার মতো দেখা যাইতেছে, এই বর্ডারটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। বর্ডার রেডিয়াস এখানে 16 দেওয়া আছে, আপনি 8 দিয়ে দেখতে পারেন, আমি 1 পিক্সেল দিলাম। এখন প্রোডাক্টের বর্ডার রেডিয়াস দেখা যাবে 1 পিক্সেল সমমান চিকন হয়ে।
এই যে দেখেন এখন প্রোডাক্টের বর্ডার রেডিয়াস অল্প, বর্ডারটার সাইডাই হয়ে গেছে চিকন। আশা করি এটা সুন্দর একটা মানে কি বলবো সুন্দর একটা পাইছেন। এমনকি কোনো প্রোডাক্টে যদি মাল্টিপল ছবি থাকে মানে ইমেজ থাকে তাহলে সেটা স্লাইড হবে। যেমন দেখেন এই যে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা এখানে দেখেন পরিবর্তন হইতেছে স্লাইডগুলো। এই যে এই স্লাইডটা হবে কি না এইটাও আপনি কন্ট্রোল করতে পারবেন এই যে এইখান থেকে। সরি এখানে না, একটু নিচে, একেবারে নিচের দিকে এটা। এই যে এইখানে, সরি আর একটু উপরে, এই যে অটো স্লাইড হবে কি না প্রোডাক্টের ইমেজ, যদি থাকে প্রোডাক্টের ইমেজ এটা দিলেই স্লাইড কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। 1 নম্বর অপশন এটা দেখলেন। 2 নম্বর অপশনটা চলেন আর কি কি দেখাইতে পারি এটার মধ্যে, মানে এটার মধ্যে আরও অনেকগুলো ফাংশন আছে। মানে এই কার্ডটাকে নিয়ে যে কতক্ষণ দেখাইতে পারবো। দেখা গেছে যে আমি যে এইগুলো এই কালারগুলো তো দেখাই নাই, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার, বাটনের কালার, এই যে এখানে যে বাটনটা দেখতেছেন না এই বাটনের লেখার কালার, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট কার্ডের যে অরিজিনাল প্রাইস, এই যে এখানে দেখেন অরিজিনাল প্রাইস এইটা লাল, আমি যে লালটা দেখাইলাম। এরপরে বলতেছে যে ডিসকাউন্টেড প্রাইস, যেটা যে এই কালার দেওয়া আছে এটা দেখানো আছে এই জায়গাটার মধ্যে। এবং এইটা বলতেছে প্রোডাক্ট ডিসকাউন্ট ব্যাজ ব্যাকগ্রাউন্ড। ব্যাজ ব্যাকগ্রাউন্ড বলতে এই যে এখানে যে কালো একটা ব্যাজ দেখতেছেন না এইটাকে বলা হইতেছে ব্যাজ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের কালারটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। চলেন একটু দেখে নেই। এখন এটা হ্যাঁ, ক্লাস শেষে সবার প্রশ্ন নিব ইনশাল্লাহ। দেখুন এখন কিন্তু এই যে এটার কালারগুলো পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি আমি অনেক সুন্দরভাবে বুঝাইতে পারছি। এরপরে যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাদের সাপোর্ট টিমের কাছে মেসেজ দিবেন, আমরা আপনাকে বুঝাইয়া দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমার আর কি কি দেখাইতে হবে, পরের পেজে যাই, প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ওইটাকেও একটু দেখাই। ও সরি, এখানে আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে এই যে ফিল্টার অপশনগুলো। এই ফিল্টার অপশনগুলো আপনি এখান থেকেই কন্ট্রোল করবেন প্রোডাক্ট ডিসপ্লের আন্ডারে। এই যে দেখেন প্রোডাক্ট ফিল্টার লেআউট বর্তমানে গ্যাজেট লেআউটে আছে। ক্লথিং লেআউটের জন্য আমরা একটা প্রোডাক্ট ফিল্টার তৈরি করে রাখছি, এবং ইলেকট্রনিক্স, গ্রোসারি, বুক স্টোর, ইলেকট্রনিক্স, পার্স, ফুড এবং রেস্টুরেন্ট, ফার্মেসি এগুলোর জন্য আন্ডার ডেভেলপমেন্ট, আমাদের ডেভেলপার কাজ করতেছে, ঠিক আছে, এগুলো কাজ করবে না। তো এই জায়গাটার মধ্যে আমি সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন যদি যাই দেখবেন এই লেআউটটা পরিবর্তন হয়ে যাবে। এই যে এই লেআউটটা, হ্যাঁ আগের লেআউটটার সাথে একটু কিন্তু ডিফারেন্ট হয়েছে। কি, ওই যে কালার আর হয়েছে সাইজ, এগুলো একটু ডিফারেন্ট আছে, সাথে ব্র্যান্ড অ্যাড হয়েছে, সাইজ, কালার, ওয়েট, ম্যাটেরিয়াল এগুলো অ্যাড হয়েছে। তো আশা করি মোটামুটি এই পেজটা সুন্দরভাবে আমি বোঝাইতে পারছি বলে মনে করি। তো আমি তাহলে পরের পেজে চলে যাই। তো পরের পেজটা কি, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। সিঙ্গেল প্রোডাক্ট পেজটা পাবেন হচ্ছে এই যে দেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ সেটিং নামে অপশন আছে। আমি জানি অনেকের ধৈর্য কুলাবে না, বাট আমার ভিডিও বলতে আমার এই ক্লাসটা একটু লম্বা হইতেছে। আপনারা যখন দেখবেন মনোযোগ বলতে মানে আপনাদের সময় বুঝা আপনারা দেখবেন, ঠিক আছে।
যে কখন ফ্রি থাকেন, আজকে একটু কালকে একটু, এইভাবে আপনারা রেকর্ডগুলো দেখে নেবেন। আচ্ছা, গ্যালারি স্টাইল লেফট সাইডে কিভাবে দেখাবে, গ্রিড, স্লাইডার নাকি জুম? গ্রিড হচ্ছে এখন বর্তমানে আপনার যদি 3টা ছবি থাকে, 2টা ছবি থাকে, তাহলে এটা হচ্ছে গ্রিড। আর যদি আপনার স্লাইডার, জুম এগুলো দেন, তাহলে এই নিচে আসবে না, এইখানে ছবিটাকে স্লাইড করবে, একটা একটা করে ছবি পরিবর্তন হবে। তো আমি এইগুলো এত কিছু না করি, ঠিক আছে। এখান থেকেও আপনি চাইলে অনেক কিছু এদিক সেদিক করতে পারবেন। অ্যাক্রোডিং ভিউটা কি? প্রোডাক্ট ডেসক্রিপশন সেকশন। বর্তমানে দেখেন এইখানে যেই অপশনটা দেখতেছেন না, ডেসক্রিপশনটা কি একটা হাবিজাবি, ভালো দেখা যাইতেছে না। তবে আপনার যদি কাস্টমারের রিভিউ থাকে তাহলে এটা খুব সুন্দর দেখা যাবে। কাস্টমারের যদি রিভিউ না থাকে তাহলে এটা এমনই আসবে। তো এখন আমি কি করব, অ্যাক্রোডিং ভিউয়ের মধ্যে রাইখা এইখান থেকে আবার কাস্টমার শো সেকশন এটাও করতে পারবেন। কাস্টমার রিভিউ সেকশনটা কি শো করবেন কিনা, সেকশন বলতে এই যে এটা কি দেখাবেন কিনা, এই সেকশনটা কি দেখাবেন কিনা। আপনি আপাতত, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন কিন্তু আগের মতো আসবে না। এই যে দেখেন, এখন এই যে প্রোডাক্টের বিবরণ আর হইতেছে রিটার্ন পলিসিটা আসছে। তো খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে এই এলাকাটাও কন্ট্রোল করা সম্ভব। এবং এই যে এইখানে যে জিনিসগুলো দেখতেছেন না, এগুলো আপনি চাইলে উপরে নিচে নিতে পারবেন। আমি একটু নিয়ে দেখাই। এই যে এইখানে ক্লিক করে ধরে উপরে নেবেন, এইখানে ক্লিক করে এইখান থেকে কুইক ওভারভিউ, সাইজ, কালার, ডেসক্রিপশন আমি এখানে দিলাম, প্রাইসটা আমি উপরে দিলাম, কোয়ান্টিটি এবং সিটিএ এগুলো উপরে দিলাম। দেওয়ার পরে হ্যাঁ, এইখান থেকে কিন্তু আপনি আবার করতে পারবেন, মানে অন অফ করতে পারবেন। শো হাইট, প্রোডাক্ট কোড হাইট করতে চাইতেছেন, ডেলিভারি কস্টিংয়ের যে টেবিলটা, এই যে এইটাকে বলা হইতেছে, এই যে এইটা কি আপনি দেখাবেন কি না, ঠিক আছে। এইটা হচ্ছে শো করবেন কি না, হাইড করবেন। কমিউনিকেশন বাটন বলতে কি বোঝায়, এই যে এখানে যে 3টা বাটন আছে, এগুলো কি আপনি দেখাবেন কি না, এখান থেকে আপনি বলতে পারবেন। এমনকি উপরে নিচেও নিতে পারবেন। যতগুলোর মধ্যে এই 6টা ডট আছে সবগুলা উপরে নিচে, মোট কথা এটা পুরোটুকুই আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারতেছেন। শো, শিপ ফ্রম, সোল্ড বাই, শেয়ার, এইগুলা, এটা হচ্ছে কোনটা জানেন, এই যে এই যে 3টা অপশন, এই 3টা অপশন কি শো করবেন নাকি কোথায় দেখাবেন? আমি আপাতত শো করাইতেছি, কিন্তু এটা আর একটু উপরে নিতে চাইতেছি। প্রোডাক্টের ট্যাগ অথবা ক্যাটাগরি কি শো করাবেন কিনা, ট্যাগ অথবা এই যে এটা, ঠিক আছে, এটা কি শো করাইতে চাইতেছেন কিনা। আমি এটাকে হাইড করে দিতে চাইতেছি। আপাতত প্রোডাক্ট কোড শো হবে না। ও, এই যে এটা হাইড হবে ক্যাটাগরিটা। এরপরে আমি সেভ দিতেছি। দেখেন, মানে আপনাদের এটা আপনি হয়তো অনেকে মনে করতেছেন যে জিনিসটা কি নিলাম, কিছু বুঝতে পারতেছি না, কোথায় কি আছে কিছুই বুঝতেছি না। আজকের এই ভিডিও, আজকে যে রেকর্ডটা হচ্ছে, এই রেকর্ডটা যদি দেখেন তাহলে, মানে এই লাইভ ক্লাসটাতে রেকর্ড হইতেছে, আপনারা তো রেকর্ডটা পাবেন। এই রেকর্ডটা দেখলে মোটামুটি আপনারা পূর্ণাঙ্গ একটা ক্লিয়ার ধারণা পাবেন। এই যে আমি বলছিলাম না যে রেটিংটা উপরে যাবে, তারপরে এইটা আসবে, তারপরে কুইক ওভারভিউ, নিচে প্রোডাক্ট, তারপরে কার্ডি, তারপরে এই যে শর্ট ডেসক্রিপশনটা এখানে চলে আসছে। তো এই পুরো জিনিসটাই না আপনারা, আচ্ছা এখান থেকে এখানে না, এটাকে দেখতে চাইতেছে, ওইটার মধ্যে বেশি একটা তথ্য নাই, এটার থেকে দেখি। হ্যাঁ, এই যে এইটার মধ্যে দেখেন এটা কি অবস্থা। আশা করি সুন্দরভাবে ওয়েবসাইটের বুঝাইতে পারছি। পেমেন্ট ম্যানেজমেন্টটা নিয়ে একটু কথা বলতে হবে, ম্যানুয়াল এবং পেমেন্ট গেটওয়ে। যখন আপনি
কোনো একটা প্রোডাক্ট অর্ডার নাও বাটনে ক্লিক করতেছেন, তখন আপনার এই পেজটা আসতেছে। এই যে এখানে কিন্তু 9 আসতেছে, আপনার নিচে দেখেন ক্যাশ অন ডেলিভারি, শুধু ক্যাশ অন ডেলিভারি দেখাইতেছে, কিন্তু আমি চাইতেছি কাস্টমার বিকাশে পেমেন্ট করে স্ক্রিনশট এবং ট্রানজ্যাকশন আইডি দিবে। এইটা আমি কিভাবে কন্ট্রোল করব? আমি এখানে চলে আসব পার্সোনাল বিকাশ এবং ডিবিবিএল দুইটা অপশনকে আমি এখানে অ্যাড করে রাখবো। ঠিক আছে, অপশন দুইটাকে অ্যাড করলেই হবে না, অ্যাক্টিভও করতে হবে। অ্যাক্টিভটা করতে, আচ্ছা এটা হচ্ছে একটা অপশন, এইখান থেকে আপনি অ্যাড করতে পারবেন ম্যানুয়াল অপশন, এটা আপনি দেখে নেবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনি অটোমেটিক্যালি পেমেন্ট নিতে চাইতেছেন, ঠিক যেমনিভাবে আমাকে পেমেন্ট দিছেন। তো আপনার যদি এসএসএল কমার্স গেটওয়ে থাকে, মানে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটা কনফিগার করে নেবেন, ভিতরে ঢুকে ভিতরে বিকাশ মানে ভিডিও পাবেন। বিকাশের মার্চেন্ট যদি থাকে, অথবা সূর্য পে, আমার পে, পে স্টেশন, এইগুলোর মার্চেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনি অটোমেটিক্যালি পেমেন্ট সংগ্রহ করতে পারবেন কাস্টমারের কাছ থেকে। এটা অনেক প্রোডাক্টের জন্য ইউজফুল এবং প্রয়োজনীয় একটা বিষয়, বিশেষ করে যারা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য এটা খুবই প্রয়োজন। অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এটা কিভাবে কাজ করে এটা আসবে না এখন, কারণ আমাদের এখানে কনফিগারেশন করা নাই। এখানে এটা কি অ্যাক্টিভ হবে নাকি ডিঅ্যাক্টিভ হবে, এইভাবে এটা কি স্যান্ডবক্সে, এটা নিয়ে আলাদা, মানে এই পুরো জিনিসটা নিয়ে আলাদা ভিডিও আছে, এটা আমি একটা ক্লাসে সব কিছু কভার করতে পারতেছি না, লম্বা একটা ক্লাস। ঠিক আছে, অনেক লম্বা হয়ে যাইতেছে, কারণ আমাদের আরও ল্যান্ডিং পেজ তৈরি করার ক্লাসটা আছে, ওইখানে প্রায় আমাদের 1 ঘন্টা লাগবে, আর ওইটা নতুন ব্যবসায়ীদের জন্য মারাত্মক 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 লেভেলে প্রয়োজন। ঠিক আছে, নতুন ব্যবসা যারা শুরু করব, তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আর এগুলো দেখাইতেছি না, এগুলো নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করা আছে, ফাইলটা আপনাদের গ্রুপের ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও টিউটোরিয়ালের ফাইলটা। তো এখন একটু পেমেন্টের ব্যাপারটা নিয়ে কথা বলি। দেখেন আমি ওইখানে কিন্তু আমার বিকাশ এবং ডাচ বাংলার ডিবিবিএল এর অ্যাকাউন্ট আমি সেট আপ করে রাখছি, বাট এখানে আসতেছে না। এই যে এখানে দেখেন অ্যাড করা আছে, কিন্তু অ্যাক্টিভ করাও আছে, কিন্তু এখানে আসতেছে না। এখানে না আসার কারণটা কি জানেন? এটা থিম অপশন থেকে অ্যাক্টিভ করতে হয়। কিভাবে করবেন? চলে যাবেন থিমের সেটিংস পেজে যাবেন, এইখানে আইসা দেখেন অর্ডার ফ্রমের মধ্যে আইসা, হ্যাঁ অর্ডার ফ্রম নিয়ে আবার কতক্ষণ কথা বলা লাগবে। দেখেন এখানে আপনি কি কি অ্যাড করাইতে দেখাইতে চাইতেছেন, আপনি কি কি দেখাইতে চাইতেছেন আর কি কি দেখাইতে চাইতেছেন না, এটা আপনি বলে দিবেন। যেমন ক্যাশ অন ডেলিভারি, তারপরে ম্যানুয়াল মোবাইল বিকাশ, অটো পেমেন্ট। আমি আপাতত সেভ করে দিলাম, এখন রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা এইটা মনে হয় 8 নাম্বার পেজ থেকে। আচ্ছা অর্ডার ফর্মটা দেখে নিই, দেখো এটা কত নাম্বার অর্ডার ফর্মটার জন্য ডিফল্ট, ওই যে 8 নাম্বার পেমেন্ট গেটওয়ে। এটা হচ্ছে কার্ড সিস্টেম সিঙ্গেল প্রোডাক্ট, এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সহকারে। আর 9 নাম্বারটার মধ্যে পেমেন্ট গেটওয়ের অপশন নাই, শুধু ক্যাশ অন ডেলিভারি। এই 10 নাম্বারটার মধ্যে সিঙ্গেল প্রোডাক্ট এবং পেমেন্ট গেটওয়ে দুইটাই আছে। এখন যদি আমি এটাকে অন করি, সেভ দেই, তাহলে দেখবেন এখানে পেমেন্টের অপশন আসছে 3টা। আচ্ছা এটা সেভ হয় নাই, এখনো সেভ হইতেছে। হ্যাঁ এই যে এইখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি, ম্যানুয়াল, ডিবিবিএল, যেই দুইটা আমি সেট করছিলাম, এই যে বিকাশ পার্সোনাল, এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার,
ডিপিবিএল, এটা আমার পার্সোনাল টাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখন এখানে কি করব, কাস্টমার ট্রানজেকশন স্ক্রিনশট দিবে অথবা ট্রানজেকশন আইডি দিয়ে অর্ডার নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আপনার কাছে একটা স্ক্রিনশট আসবে। এটা কোথায় পাবেন? এখন আসতেছে অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডারে চলে গেলাম। অর্ডারে আসলে এই যে এইখানে স্ক্রিনশট মানে যখন আপনার আসবে তখন এখানে একটা অপশন পাবেন আপনি, ঠিক আছে। আমি একটা অর্ডার করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে বিকাশ আমি ধরে নিলাম, এটাই আমার বিকাশের ট্রানজেকশন আইডি, ঠিক আছে। স্ক্রিনশটটা আমি দিলাম না আপাতত, স্ক্রিনশটটা না দিয়ে ট্রানজেকশন আইডি দিয়ে আমি থ্যাংক ইউ মানে অর্ডারটা কমপ্লিট হয়েছে এটাতে চলে আসলাম। এখন এই পেজে আসলে দেখবেন এখানে যখন এই যে অর্ডারটা আসবে এখানে দেখেন এই যে কনফার্ম পেমেন্ট অপশন পাইছেন, কিন্তু এইটার মধ্যে দেখেন নাই। এটা আমাদের কনফার্ম পেমেন্ট অপশন মানে হচ্ছে সে আপনাকে যে পেমেন্ট মেথড ব্যবহার করে করছে এখানে ভেরিফাইড ট্রানজেকশন কনফার্ম করবেন কি না, মানে কনফার্ম যদি করতে চান তাহলে আগে আপনি এখান থেকে দেখে আসবেন যে হ্যাঁ এটা দিয়েছে। এই যে উপরে দেখেন পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট টাইপ, ম্যানুয়াল, ট্রানজেকশন আইডি, এইটা পেমেন্ট মেথড পার্সোনাল, বিকাশ, পেমেন্ট ভেরিফিকেশন পেন্ডিং, ইউজ কনফার্ম বাটন ফ্রম দ্য লিস্ট আফটার ভেরিফিকেশন ট্রানজেকশন, মানে এই ট্রানজেকশনটাকে ভেরিফাই করার পরে কনফার্ম পেমেন্ট বাটনে ক্লিক করে কনফার্ম করবেন। এখন আমরা কি করব, এই অর্ডারটাকে প্রসেস করব। প্রসেসিংয়ের মধ্যে আছে কাস্টমারের সাথে এখানে যে নাম্বারটা আসছে এই নাম্বারটা নিয়ে এই নাম্বারটা দিয়ে কাস্টমারকে একটা ফোন দিব আমরা, ফোন দিয়ে তার সাথে কথা বলে আমাদের ট্রানজেকশনটা যে হয়েছে এটা সুন্দরভাবে আমরা ভেরিফাই করে দেন আমরা কাস্টমারকে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিব। এবং কিভাবে ডেলিভারি অ্যাড্রেস সেট করতে হয় এই জায়গাটার মধ্যে সেটা আসবে। আমার এটার মধ্যে পাঠাও ইন্টিগ্রেট করা নাই তো যার কারণে আসতেছে না, আপনি তখন আনতে পারবেন। এখানে সিটি লিস্ট দেখাবে পাঠাওয়ের সিস্টেমের, আর এখানে সিটি সিলেক্ট করার পরে জোন আসবে, জোন সিলেক্ট করার পরে এরিয়া আসবে। এরিয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু জোন আর সিটি এই দুইটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এরপরে আপনি চাইলে এইখানে যদি ভেরিয়েন্ট ওলা প্রোডাক্ট থাকে ভেরিয়েন্ট এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। এরপরে আপনি একটা আপডেট দিলেও সই না দিলেও সই, কারণ এটা অটোমেটিক্যালি আপডেট হয়। এই দেখেন আমি একটা কোয়ান্টিটি বাড়াই, অটোমেটিক্যালি দেখেন অন্য জায়গায় যখন ক্লিক করলাম ওই যে আপডেট, অর্ডার আপডেটেড, এমনকি দামটাও কিন্তু বাড়ছে। আমি যদি এখন এখান থেকে দাম কমাইতে পারবো, বাড়াইয়া দিলাম আরও, আমি চাইলে এটাকে আরও বাড়াইতে পারবো, এটার সাথে ম্যাচ করে কাজ করবে আশা করি। মোটামুটি একটা সুন্দর একটা ওভারভিউ আপনারা পাইছেন যে কীভাবে এইটা করবেন। এখন চলেন পেমেন্টটা কনফার্ম করি। পেমেন্টটা আপনাকে কনফার্ম করতে হবে যদি ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করা থাকে, আর যদি অটো পেমেন্ট হয় সেটা তো আপনার অ্যাকাউন্টে টাকা আসলে আমাদের সিস্টেম অটোমেটিক্যালি ভেরিফাই করবে, দেন আপনার এখানে অর্ডারটা প্লেস হবে আর অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি ওয়েবসাইট সম্পর্কে যতটুকু জানানো দরকার সুন্দরভাবে মনে হয় আমি বুঝাইতে পারছি, দেখাইতে পারছি, শিখাইতে পারছি। এখন আমাকে 5 মিনিট সময় দিবেন, আমি একটু উঠবো দেন আবার বসবো। 5 মিনিট আপনাদের একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করেন। আমি 5 মিনিটের মধ্যে আবার আমার পরবর্তী কথাগুলো শুরু করতেছি। এটা এভাবেই থাকুক, সমস্যা নেই।
সমস্ত প্রশ্নের উত্তর দিব এবং প্রশ্ন নিব পুরো ওয়েবসাইট মানে পুরো ক্লাস শেষ করার পরে। আচ্ছা, এখন এটা তো ম্যানেজমেন্ট গেল, আমরা এখন এন্ট্রি দিব। পাঠাও অথবা কুরিয়ারে কিভাবে এন্ট্রিটা দিবেন এতটুকু দেখি। এখানে ক্লিক করবেন, কুরিয়ার এন্ট্রি বাটনে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোনটার মধ্যে এন্ট্রি দিতে চাইতেছেন, জাস্ট এতটুকুই। আর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। এটা করলেই কুরিয়ারে এন্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। আমরা আগে যে এন্ট্রি দিয়েছিলাম, যেহেতু এটা আমাদের ডেমো প্যানেল, এটা তো পুরোপুরি দেখানো উচিত না, তবে আমরা যে আগে যেই এন্ট্রিটা দিছিলাম ওই রকম একটা দেখাই। এই যে এইটা এন্ট্রি দিছিলাম, ঠিক আছে, এটা আমরা এন্ট্রি দিছি। এখানে এন্ট্রি দেওয়ার পরে আপনি ইনভয়েস প্রিন্ট করবেন এইখান থেকে। এইটা হচ্ছে ছোট প্রিন্টার, মানে A4 না, এটা হচ্ছে 58 প্রিন্টার, 58 মোবাইল প্রিন্টার। আমি জানি ওদের মোবাইল না, এটা আবার 58 আপনি যে কোনো প্রিন্টার 58 সাইজের যে প্রিন্টারগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে পেপার সাইজ হচ্ছে 58 এই যে এইগুলো হচ্ছে 58 এর ছোট ছোট প্রিন্টার। এইরকম একটা প্রিন্টার আপনি, এগুলোকে বলা হয় পস প্রিন্টার, ঠিক আছে, পস প্রিন্টার। এরকম একটা প্রিন্টার আপনি কিনে নেবেন। আপনার যদি মোটামুটি ভালো একটা থাকে, তাহলে এটা দিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। থার্মাল প্রিন্টার বলা হয় এগুলাকে। স্টিকার প্রিন্ট হবে আপনার ইনভয়েসের গায়ে অটোমেটিক্যালি। এই যে কুরিয়ারে যে এন্ট্রি দিচ্ছেন না, সেই এন্ট্রির আইডিটা, এই যে এই আইডিটা অটোমেটিক্যালি এখানে বসে যাবে, আপনার হাতে লিখতে হবে না। এমনকি এইটা প্রিন্ট করে আপনি পার্সেলের গায়ে খালি লাগাইয়া দিবেন, কাজ শেষ। আরেকটা ইনভয়েস আপনি পাইতেছেন, এটা হচ্ছে A4 সাইজের প্রিন্টারের জন্য, বড় প্রিন্টারের জন্য। এইটার মধ্যে আপনার লোগো টোগো যা কিছু আছে সব কিছু আসবে। তো মোটামুটি আমার এই আমাদের অ্যাপ্লিকেশনটা যেটা আপনি আমাদের কাছ থেকে যে ওয়েবসাইটটা নিয়েছেন, ওভারঅল একটা বেসিক লেভেলের শিক্ষা আমি এটা দিয়ে দেখাইতে পারছি। এখন চলেন আমরা মার্কেটিংয়ের টপিকে চলে যাই। মার্কেটিংয়ের টপিকটা কি? আমরা বলছিলাম যে আমরা একটা সেলস মেশিন তৈরি করব। সেলস মেশিন সেল ফার্স্ট স্ট্র্যাটেজি অবলম্বন করব। আমাদের দাঁড়ান, আমি একটু এটা নিয়ে আসি, আগে সবার আগে নিয়ে আসি। ফার্স্ট সেলস ভার্সেস ব্র্যান্ড ফার্স্ট স্ট্র্যাটেজি। যেহেতু আমাদের ওয়েবসাইট প্রস্তুত, এখন আমাদের দরকার ব্যবসায় ক্যাশ ফ্লো। কারণ ব্যবসার মধ্যে ক্যাশ ফ্লো না থাকলে আপনার ব্যবসা চলবে না, আপনি এনার্জি পাবেন না, আপনার এমপ্লয়ের স্যালারি দিতে পারবেন না। ক্যাশ ফ্লো আছে, 1,00,000 টাকা আপনি পার ডে সেল করতেছেন, কিন্তু 500 টাকা আপনার লস হইতেছে। 1,00,000 টাকা সেল করে আপনার 1,000 টাকা লস হইতেছে, প্রতিদিন হাত থেকে গুনতে হইতেছে। এরপরেও আপনার এই ব্যবসাটাকে আপনি টিকায় রাখতে পারবেন, লাভ যদি নাও করেন। এখন বলবেন ব্যবসা করব লাভের জন্য, লস কেন হবে? হ্যাঁ, ব্যবসায় লস হবে, এটা স্বাভাবিক। যদি ব্যবসায় লস না হয়, শুধু লাভ হয়, তাহলে সেটা হালাল ব্যবসা হয় না। লাভ লস ব্যবসার মধ্যে দুইটাই থাকবে, এটাই স্বাভাবিক কথাবার্তা। এখন আমরা মার্কেটিংয়ের টপিকে অলরেডি ঢুকে গেছি। এখন আমাদের কাছ থেকে যে আপনি ওয়েবসাইটটা পাইছেন, আমরা আর ওয়েবসাইটের টপিকে নাই।
মার্কেটিং টপিকের জন্য আমাদের তৈরি করতে হবে একটা স্ট্র্যাটেজি। সবাই বলবে ব্র্যান্ড তৈরি করো, ব্র্যান্ড তৈরি করো, ব্র্যান্ড তৈরি করো, এই কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলবে। অ্যাকচুয়াল ছোট বিজনেসের জন্য ব্র্যান্ড তৈরি করা যে কতটা গুরুত্বপূর্ণ আর এটার প্রসেসটা যে কি, এটা সব কেউ আপনাকে ক্লিয়ার করে বলবে না। সবাই খালি ব্র্যান্ডিং করো, ব্র্যান্ডিং করো, ব্র্যান্ডিং করো, এগুলো নিয়ে কথা বলবে। আপনার হাতে যদি 50 লাখ টাকা থাকে তবুও আপনি প্রপারলি ব্র্যান্ডিং করতে পারবেন না। আপনার হাতে যদি 5 লাখ টাকা থাকে তবুও আপনি ব্র্যান্ডিং করতে পারবেন। ব্র্যান্ডিংয়ের সংজ্ঞাটা কি? অনেকেই বলে ট্রাস্ট, মানুষ আপনাকে বিশ্বাস করে। হ্যাঁ, মার্কেটিংয়ের সাইড থেকে ব্র্যান্ডিং এটাই পারফেক্ট সংজ্ঞা। কিন্তু আপনার পকেটের দিক থেকে যদি বলি, ব্র্যান্ডিং হচ্ছে আপনাকে বিশ্বাস করছে, করার পরে আপনার কাছ থেকে কিছু কিনছে, এইটা হচ্ছে ব্র্যান্ডিং। যতক্ষণ আপনার কাছ থেকে, আপনার পকেট থেকে আমাকে টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে বিশ্বাস করতে পারেন নাই। আপনি একটু চিন্তা করেন, চোখ বন্ধ করেন, এখানে স্লাইডে দেখা দরকার নাই, স্লাইড দেখা দরকার নাই। মার্কেটিংয়ের টপিকে টেকনিক্যাল কাজ খুব কম হয়, স্লাইডগুলোই বেশি থাকে, থিওরি বেশি থাকে। মার্কেটিংয়ের বিষয়টাই এরকম। এরপরে যতগুলো ক্লাস আসবে দেখবেন আমি অনেক বেশি থিওরির কথা বলতেছি। থিওরি না, মানে রিয়েল জীবনের থিওরি, মানে এখন চলমান থিওরি। কোনো গুগল কি করছে, অ্যামাজন কি করছে, আমি ওই থিওরি বলবো না। কারণ আমাদের পকেটে ওই বিলিয়ন বিলিয়ন টাকা নাই। আমাদের পকেটে, কারো পকেটে 5 লাখ টাকা আছে, কারো পকেটে 10 লাখ টাকা আছে, কারো পকেটে 20 লাখ টাকা আছে। আর যার পকেটে 20 লাখের বেশি আছে ব্যবসা করার জন্য, সে এখন পর্যন্ত, এখন যে টাইমটা চলতেছে এই টাইম পর্যন্ত ক্লাস করার জন্য বইসা নাই। তার ভিতরে মাইন্ডসেটই আছে এরকম, অনেক বেশি টাকা দিয়ে ক্লাস করলে অনেক বেশি ভ্যালু পাওয়া যাবে। এই কারণে তারা অনেক বেশি বড় বড় কোর্সে ভর্তি হয়। আমরা যারা অল্প বাজেট নিয়ে মার্কেটিংয়ে নামি, ব্যবসায় নামি, ধরে নিলাম 5 লাখ, 10 লাখ টাকা, 6 লাখ টাকা, 3 লাখ টাকা, আপনি যদি, আমি একটা ক্যালকুলেশন দেখাবো এখন, এই ক্যালকুলেশনের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনার জন্য অনলাইনে সার্ভাইভ করাটা, আপনার বিজনেসটা অনলাইনে মার্কেটিং করে সার্ভাইভ করাটা একটু সহজ হবে। যদি এর থেকে কম বাজেট থাকে তাহলে ভাই বিশ্বাস করেন আপনার টাকাগুলো শেষ হয়ে যাবে, আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, আপনি অন্যদিকে ফোকাস করবেন। আর আমি এটা চাই না। আমি চাই সঠিকভাবে জানেন যে কতগুলো টাকা আপনার পকেটে থাকলে আপনি অ্যাটলিস্ট অনলাইনে বিজনেস থেকে একটা প্রফিট জেনারেট হওয়া পর্যন্ত ধৈর্য ধরে দাঁতে কামড় দিয়ে, মানে জিহ্বার মধ্যে আমরা কামড় দিয়ে বলি না, দাঁতে মানে দাঁতে কামড় দিয়ে থাকে, জিহ্বার মধ্যে কামড় দিয়ে আটকায়া থাকো, ধরে থাকো কিছু একটা জিনিস। তো ধরে থাকতে গেলে আপনার হাতে পকেটে পয়সা থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত পকেটে পয়সা আছে ততক্ষণ পর্যন্ত কোনো একটা বিষয়ে, বিশেষ টপিকের উপর ফোকাস রাখতে পারবেন। আর ওই ফোকাসটাকে আরও তীক্ষ্ণ, আরও শক্তিশালী করার জন্য আপনার দরকার হবে ইমিডিয়েট রেভিনিউ জেনারেট করা। ইমিডিয়েট রেভিনিউ জেনারেট করতে প্রথম আপনি, আমি কিন্তু নতুন, আপনি নতুন ধরে নিয়ে আমি কথা বলতেছি। ইমিডিয়েট রেভিনিউ ধরে নিয়ে আপনি যখন ব্যবসায় নামবেন তখন আপনার হিসাব করতে হবে যে একেবারে ইমিডিয়েট রেভিনিউ আসবে কিন্তু আমার লস হবে। যদি আপনি এটা চিন্তা করতে পারেন তাহলে আপনি ব্র্যান্ড তৈরি করবেন না, আপনি বড় প্রতিষ্ঠান তৈরি করবেন না, আপনি বাংলাদেশের মধ্যে ই কমার্সের রাজত্ব করার মতো পজিশনে যাইতে পারবেন। ব্র্যান্ড অটোমেটিক্যালি, আপনার যদি 10,000 মানুষ আপনার কাছ থেকে পার্সেল নেয়, ওই 10,000 মানুষের অন্তরের ভিতরে আপনার প্রতিষ্ঠানটাকে ব্র্যান্ডিং করে ফেললেন আপনি। আপনাদের গ্রুপের মধ্যে, আমি জানি না আপনাদের মানে কে কোন গ্রুপে আছেন জানি না, কোন গ্রুপে কতজন মেম্বার,
কোন গ্রুপ থেকে আপনারা কে জয়েন করছেন আমি তাও জানি না, কিন্তু আমি জানি এখানে যারা আছেন সবাই আমাকে অ্যাটলিস্ট 99 টাকা দিয়ে, 500 টাকাও অফার চলছে, 250 টাকাও চলছে, 999 টাকাও চলছে। তো অনেকেই এটার মধ্যে টাকা দিয়ে আসছেন। 1 টাকা দেন, আপনি আমাকে 1 টাকা দিয়ে এই ক্লাসে আসেন, কোনো সমস্যা নাই, বাট আপনি আমাকে টাকা দিছেন। আর টাকাটা দেওয়া মানে আপনি আমাকে বিচার করতে হইলেও আপনি আমাকে বিশ্বাস করছেন 99 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 999 দিয়ে, অথবা আপনি 250 টাকা দিয়ে, অথবা 199, যেটা দিয়ে জয়েন করছেন, মানে এটা কোনো ম্যাটার না। তো এই যে টাকাটা যে আমার পকেটে দিয়েছেন, আমি এই টাকা কতটুকু প্রফিট করতে পারছি এটা পরের হিসাব, বাট আপনার পকেট থেকে টাকাটা আসছে, এইটাই আমার জন্য আমার প্রতিষ্ঠান আপনার ভিতরে ঢুকছে। এই যে এটাকেই বলে ব্র্যান্ড। তো একটা হচ্ছে ব্র্যান্ড ফার্স্ট স্ট্র্যাটেজি, আমি সেল করব না, আগে ব্র্যান্ড করব, তারপরে ক্যাশ ফ্লো আমার প্রতিষ্ঠানে আসবে। আপনার অ্যাটলিস্ট 2-4-5 কোটি টাকা থাকতে হবে। আমি কিন্তু এই যে আমি কিন্তু এখন এটাকে ইন্টিগ্রেট করে বলতেছি, মানে ডান পাশেরটাকে ইন্টিগ্রেট করে বলতেছি, ঠিক আছে? ডান পাশেরটাকে ইন্টিগ্রেট করে বলতেছি। যখন আপনি ব্র্যান্ড ফার্স্ট স্ট্র্যাটেজি অবলম্বন করতে যাবেন, আপনি ধরে নেন আপনার পকেটে কোটি টাকা থাকতে হবে। এর আগে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। যদি আপনি সেলস ফার্স্ট স্ট্র্যাটেজি অবলম্বন করেন, এটা আমার তৈরি করা একটা ফ্রেমওয়ার্ক। আমরা 1 টাকা খরচ করব, 1 টাকার প্রফিট না হোক, অ্যাটলিস্ট রেভিনিউ মানে সেল জেনারেট করব। এমন একটা স্ট্র্যাটেজি আমার নিজস্ব টেকনিক, কৌশল, স্ট্র্যাটেজি যাই বলেন, এটা আমি নিজেই করছি। এমনকি এটা প্রমাণিত, বিভিন্ন মার্কেটিং এজেন্সি এটাই অবলম্বন করে থাকে। অবলম্বন করার এটা কি? এটা হচ্ছে আপনার হাতে অ্যাটলিস্ট 2 লাখ টাকা থাকতে হবে। যদি আপনার হাতে 2 লাখ টাকা থাকে, তাহলে আমার স্ট্র্যাটেজি অবলম্বন করে প্রফিটে যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি আপনি সার্ভাইভ করতে পারবেন এই 2 লাখ টাকা দিয়ে। অ্যাটলিস্ট 2 লাখ, আর একটু যতটুকু বেশি থাকবে আপনার, ততটুকু আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি ততটুকু নিশ্চিন্তে করতে পারবেন। কিন্তু আপনাকে পা ফালাইতে হবে বাইসা যে আমার এই 2 লাখ টাকা শেষ হওয়ার আগে আমার বিজনেস থেকে প্রফিট যদি নাও আসে, অ্যাটলিস্ট আমার চালান তো বুঝেন, যে আমি মার্কেটিংয়ের মধ্যে খরচ করতেছি, প্রোডাক্টের হিসাব নাই এখানে মার্কেটিংয়ের বাজেট বলতেছি আমি, ঠিক আছে? যা মার্কেটিংয়ের মধ্যে যা ডালতেছি, অন্ততপক্ষে ওই টাকাটা আবার রিটার্ন আসতেছে, এই অপশনটুকু পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার 80%-এর বেশি। আমি 100% বলবো না, এমনকি গ্যারেন্টিও দিব না, সম্ভাবনা বলবো, অপরচুনিটি। তো এইটার জন্য আপনার কি কি করা লাগবে? আমরা যদি সেল ফার্স্ট স্ট্র্যাটেজিটা অবলম্বন করি, তাহলে আমাদের ইমিডিয়েট রেভিনিউ আসবে। লাভ যদি নাও হয়, চালান টিকতে পারবো। আর চালান যদি আপনি প্রতি মাসে 10 লাখ টাকার সেল করতে পারেন, তাহলে আপনি আপনার বিভিন্ন জায়গা থেকে নতুন ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে পারবেন। মানুষ আপনাকে ইনভেস্টমেন্ট দিবে যখন আপনার প্রফিট, এমনকি ব্যাংক আপনাকে লোন দিবে, কোনো জামানত চাবে না, চাইলেও ওইটা হবে অপশনাল একটা টপিক। যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 10 লাখ টাকা যাতায়াত করতেছে, আপনি ব্যাংকে যদি বলেন যে আমার এই 10 লাখ টাকা যাতায়াতকে আমি 30 লাখে করতে চাই, এটার জন্য আমার 5 লাখ টাকা লোন লাগবে, দেখবেন ব্যাংক আপনাকে দিয়ে দিবে, বেশি কিছু জিজ্ঞাসা করবে না। কারণ তাদের অ্যাকাউন্টে, তাদের ব্যাংকে তো লেনদেনটা হচ্ছে, তারা তো দেখতেছে যে গত 6 মাস ধরে এই লোকের এতগুলো টাকা
লেনদেন হচ্ছে, এখন সে আরেকটু বড় করতে চাইতেছে লেনদেনটাকে, তখন তারা আপনাকে অনেক দিকে বিবেচনা না করেই রাজি হবে। এমনকি আপনার ফ্যামিলি বিভিন্নভাবে, যদি আপনার ফ্যামিলির ক্যাপাবল থাকে, তাহলে নতুন চালান দিতে প্রস্তুত হবে, কারণ আপনার শক্তিতে তখন আপনি টাকা সংগ্রহ করতে পারবেন। এখন আপনি শুরু করতেছেন, কাউকে বলতে পারবেন না যে আমাকে 1 লাখ টাকা দাও, আমাকে 50,000 টাকা দাও। কেউ আপনাকে বিশ্বাসই করবে না আপনার ব্যবসার মধ্যে ইনভেস্ট করার জন্য। বাট যখন আপনার প্রতিদিন 10টা 50টা 100টা পার্সেল ডেলিভারি হবে, তখন সবাই আপনাকে বিশ্বাস করবে, যেটা আমার সাথে আগে হইতো না, এখন হয়। এখন আমি যদি আপনাদের মধ্যে এখানে যে কয়জন লোক আছেন যদি বলি যে ভাই আমি আপনাদের ব্যবসায় আমার ব্যবসার মধ্যে আপনারা কয়জন ইনভেস্ট করতে চান, আপনাদের মধ্যে আমি অ্যাটলিস্ট বলবো 1% লোক বলবেন হ্যাঁ আমি করব। কারণ কি জানেন, আপনারা আমার পুরো বিষয়টা জানেন, দেখতাছেন। আর যারা আমার একদম প্রথম শুরুর গ্রুপগুলোর মধ্যে আছেন, ওই গ্রুপের 5% লোক বলবে আমি ইনভেস্ট করব, যার যতটুকু আছে এতটুকুই। আর কারণ ইনভেস্ট কেন করবে, মানে আমি কিন্তু উদাহরণ দিতেছি, আমি আগেই বলছি যে আমি কোনো বড় প্রতিষ্ঠানের উদাহরণ দিব না, আমি ছোট ছোট প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যা করার তা। তো এখানে যারা আপনার ব্যবসা সম্পর্কে আপনার আশেপাশে থাকবে তারাই রাজি হবে আপনার ব্যবসায় ইনভেস্ট করার জন্য, এমনকি তারা রিসোর্স দিবে, তারা বিভিন্ন বিষয় দিয়ে হেল্প করবে। এখন যেটা আমাকে করা হয়, প্রথম আমাকে করতো না, নিজের টাকা দিয়েই প্রথম শুরু করতে হয়। তো ব্র্যান্ড ভার্সেস সেলস ফানেলের একটা মানে দেখানো হয়েছে যে আপনি প্রথমে একটু একটু করে সেল করবেন, পরবর্তীতে সেইখান থেকে ডিসিশন নেবেন, লার্নিং নেবেন। ডান পাশের ফানেলটা দেখেন, বাম পাশেরটা আপনি অনেক লোকের কাছে অ্যাওয়ার করলেন, কিন্তু ব্রড রিচ, মানে যার দরকার নাই তার কাছেও গেলেন, যার দরকার আছে তার কাছেও গেলেন, ব্যাপারটা হচ্ছে এরকম। আর সেলস ফানেলটার স্টাইলটা হচ্ছে যে আপনার ইন্টারেস্টেড পার্সনগুলোর কাছেই যাবেন এবং তারা আপনার এখানে ডিসিশন নেবে, কনভারসেশন হবে, কাস্টমার হবে। ফোর্স অন জেনারেট রেভিনিউ, মানে জেনারেটিং রেভিনিউ ইমিডিয়েট, এটাই হচ্ছে ফোর্স। আর এইটা কেন, এটা হইতেছে আপনার স্টার্ট আপ বলেন, আপনার প্রতিষ্ঠান বলেন, এই প্রতিষ্ঠানের এনার্জি ম্যানেজমেন্টের জন্য। এনার্জি, এখানে একটা এনার্জির ব্যাপার স্যাপার আছে। এনার্জি ঠিক থাকার জন্য প্রথম 12 মাস সেলস অথবা কনভারসেশন ফর সার্ভাইভাল, মানে আপনি বেঁচে থাকার জন্য আপনার সেল লাগবে, এটা লসে করেন লাভে করেন নো ম্যাটার। লসে করলেও আপনার মনের মধ্যে শান্তি থাকবে, হ্যাঁ আমি বিক্রি করতে পারতেছি। কিন্তু যদি সেলসই করতে না পারেন, আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না। এখন চলেন প্রসেস ফ্লো, অ্যাড পারফরমেন্স লুপ, বেটার অফার। একটা ভালো অফার ক্রিয়েট করতে হবে আপনাকে, আর অফারটা যত ভালো হবে আপনার রেসপন্স রেট তত বেশি হবে। রেসপন্স বলতে কাস্টমার আপনাকে এঙ্গেজ হবে, আর কাস্টমার আপনার প্রতি এঙ্গেজ হবে, কাস্টমার আপনাকে বিশ্বাস করবে বেশি, কনভারসেশন তত বেশি হবে। সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন, যারা এখনও ফেসবুক অ্যাডের মধ্যে ঢুকেন নাই তারা এই জিনিসটা বুঝবেন না হয়তোবা, তারপরেও বলি, কস্ট পার অ্যাকুইজিশন মানে আপনার একটা সেল আনতে কত টাকা খরচ হইতেছে, এখন এটা তত কমবে। এবং হায়ার রোয়াস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সেল নাই এই কথাগুলো ফেসবুকে সমানতে শুনবেন, কিন্তু কোনো আগামাথা খুঁজে পাবেন না যে অ্যাকচুয়ালি সেলটা থাকে কই, যায় কই, কিভাবে জেনারেট করে। এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, আমি নাম বলবো না, একটা 1000-2000 অর্ডার প্রসেস করে প্রতিদিন ফেসবুক অ্যাডের মাধ্যমে, অ্যাড দিয়ে 5000-6000 অর্ডার প্রসেস করে। এই কাজীপাড়া একটা অফিস আছে, মানে প্রতিষ্ঠান আছে, নাম বলবো না, ওনারা প্রতিদিন প্রায় 2000-এর বেশি অর্ডার প্রসেস করে।
আরও কিছু ফুড কোম্পানি আছে, আরও মানে নাম আমি আর কি নামগুলো নিতে চাইতেছি না, কিছু মানে অর্গানিক ফুড আছে, তারপরে কেউ কেউ আছে আরব দেশ থেকে খুরমা খেজুর মানে বিভিন্ন রকম খেজুর আইনা বিক্রি করে, সবাই 500 600 1000 পার্সেল ডেলিভারি দেয়। এখন তারা যদি লাভ না করতো তাহলে কি ডেলিভারি দিতে পারতো? দিতে পারতো না। এরা লাভ করে বিদায় ডেলিভারি দিতেছে, অ্যাড রান করতেছে, এরাও সেল করতেছে, লাভেই সেল করতেছে। কেউ কেউ লসে সেল করে কিন্তু লাভ করে, তাহলে এটা কিভাবে লাভটা করে? লসে বিক্রি কইরাও লাভ করা যায়, এইটারও একটা স্ট্র্যাটেজি আছে। আমাদের যে সামনে অ্যাডের ইগুলো আসবে সবগুলো ক্লাস দেখলে বুঝতে পারবেন এখানে কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করা হয় যে অ্যাডের মধ্যে খরচ বেশি করেও লাভ করা যায়। আচ্ছা, বেটার অফার, এই অফার ক্রিয়েট করতে গেলে আপনার একটা ল্যান্ডিং পেজ লাগবে, ঠিক আছে? এটা আমার অন্য অন্য টপিকের, এগুলো আমার দরকার নাই। আচ্ছা, এটা দরকার নাই, এটা ডিলেটই করে দিব আজকে, এটা রাখবই না। ভিজুয়াল অফার, প্রথমে আপনাকে একটা অফার বানাইতে হবে, আর এই অফার বানানোর পরে সেই অফার দিয়ে একটা ফানেল সাজাইতে হবে। সেই ফানেলটা আপনাকে ক্যাশ তৈরি করে দেবে, সেল আইনা দিবে। এই সেলস থেকে যেই টাকাটা আসবে সেই টাকাটা আপনি অপারেশনের খরচ করবেন। অপারেশন যত ভালো, যত শক্তিশালী হবে, আপনার অফার তত ভালো, সরি, ফানেল তত শক্তিশালী হবে। এবং ফানেল যত শক্তিশালী করতে পারবেন, সেলস তত বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি আপনি অপারেশন আরও বাড়াবেন। এই জিনিসগুলো কিভাবে করতে হয়, এইটার জন্য আপনাকে প্রথমেই শিখতে হবে সিস্টেম সেটআপ। তার আগে সিস্টেম সেটআপের প্রথম ধাপ হচ্ছে অফার তৈরি করা। অফারটা কিভাবে তৈরি করবেন এই জিনিসটা আমি আপনাকে শিখাবো না, কারণ এইটা 3টা ক্লাসের একটা লেকচার। 3টা ক্লাস দেখার পরে মোটামুটি একটা পাবেন, কুল কিনারা পাবেন যে অ্যাকচুয়াল অফারের ইটা কি, ঠিক আছে? অ্যাকচুয়াল অফারের টা কিভাবে বানাইতে হয়, অফারের কয়টা কম্পোনেন্ট থাকে, কয়টা সাইকোলজিক্যাল বিষয় খেয়াল রাখতে হয়, এই জিনিসগুলো শিখতে পারবেন। তো আমরা এত কিছু করবো না, আমরা সিম্পল একটা অফার কিভাবে বানাইতে হয় সেই টপিকে চলে যাইতেছি। এখানে হয়তোবা বলবেন যে ভাই এখানে স্লাইডগুলো তো দেখাইতেছেন না। না, এই স্লাইডগুলো দরকার নাই, এটা আমার আলাদা একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, আমি এটা অ্যানাউন্স করি না, এমনকি কাউকে বলিও না যে আপনারা আসেন এই ট্রেনিং প্রোগ্রামে, আমি এটা অফ করে দিব চিন্তা করছি, যার কারণে এটা আমি দেখাইতেছি না। এইখান থেকে আপনারা অফার ক্রিয়েটের অপশনে আমরা চলে যাব। অফার ক্রিয়েট করার পরে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। অফারটা কিভাবে তৈরি করে চলেন আমরা এখন ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি যতটুকু সম্ভব, ঠিক আছে? অফার এক এক ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম হয়, তবে আমি কমার্স ইন্ডাস্ট্রির জন্য একটা অফারের ফ্রেমওয়ার্ক আমার রিসার্চে খুঁজে বাহির করছি। যতগুলো প্রতিষ্ঠান দেখবেন 500 600-র উপরে পার্সেল ডেলিভারি দেয়। আমি আজকে পাঠাওয়ের হাবে গেছিলাম, আমার একজন পুরাতন ছোট ভাই, পুরাতন বলতে অনেক আগে আমার সাথে কাজ করতো, ও পাঠাওয়ের হাবে চাকরি করে, মানে ডাটা এন্ট্রির জব করে। ওর সাথে আর কি দেখতে গেছিলাম যে অ্যাকচুয়ালি তারা কিভাবে কাজটা করে। আমরা তো এপিআই দিয়ে পাঠাওয়ে পার্সেল বুকিং দিয়ে দিই, তাইলে তারা আবার ম্যানুয়াল করা লাগে কেন? তখন বললো ভাই, কিছু প্রতিষ্ঠানের নাম বলল, এরা প্রতিদিন 1000 করে পার্সেল বুকিং দেয়। এই 5টা প্রতিষ্ঠানের নাম বলল, সবাই 500-র উপরে। তো 500 তারা সবাই ম্যানুয়ালি মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার প্রসেস করে, 100-150, বাকিগুলা ওয়েবসাইটের মাধ্যমে। তো এই যে ওয়েবসাইটের মাধ্যমে যে অর্ডারগুলো প্রসেস করে সেইগুলো তো অটোমেটিক্যালি কুরিয়ারে এন্ট্রি দেওয়া দেয়। বাকিগুলা কি করে? বাকিগুলা হইতেছে আপনার এক্সেল শিটের মাধ্যমে ওদের কাছে দেয়, ওরা ম্যানুয়ালি এন্ট্রি দেয়। এখানে যেই প্রতিষ্ঠানগুলোর নাম বলা হয়েছে তাদের মধ্যে কয়েকটা প্রতিষ্ঠানকে আমি, ডাক্তাররা যেমন এক্স রে করে না, তো
তো এরকম বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে, যে মানে ফেসবুকের অ্যাডের থ্রুতে নতুন অল্প কিছুদিন ধরে 2-4-5 বছর ধরে ব্যবসা করতেছে, এইগুলোকে আমি এক্সরে করছি। আর মার্কেটিং করতে গেলে আপনাকে স্ট্র্যাটেজি সাজানোর আগে, আপনার মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সাজানোর আগে আপনাকে এক্সরে করতে হবে। কাদেরকে? আপনার কম্পিটিটরদের এক্সরে করতে হবে। এক্সরে মানে কি? এটাকে বলা হয় কম্পিটিটর অ্যানালাইস। কম্পিটিটর অ্যানালাইস সবার একটা কমন অফারের থ্রো দেখছি আমি সেই থ্রোটাকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, দেখাইতেছি। এরা দেখবেন কি 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করে, সেই 1000 টাকার প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টটা কিনে 400 টাকা দিয়ে, মানে 40%। অ্যাডভার্টাইজিংয়ের জন্য তারা 300 টাকার মতো বাজেট রাখে একটা সেলের জন্য, একটা সেল আনতে, এবং 200 টাকা তারা বাজেট রাখে, মানে তারা প্রেডিকশনে 30% রাখে অ্যাডভার্টাইজিংয়ের জন্য, 200 টাকা মানে 20% রাখে প্রোডাক্ট না মানে অফিস কস্টিংয়ের জন্য। আলটিমেট এটা লাভ হিসাবে কাউন্ট করা হয়, ঠিক আছে। এবং 10% তারা অফার দিয়ে থাকে। অফার বলতে ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, চুলের তেল, যেই তেলটা দিলে চুলেরই মানে খুশকি যাবে গা, চুল পড়া বন্ধ হয়ে যাবে, ওই প্রোডাক্টের সাথে যদি আপনি এমন একটা ডিভাইস দেন যেটা ফ্রিতে দিলেন, যেটা অন্য কেউ দেয় না, ঠিক আছে, গিফট, অ্যাজ এ গিফট। একটু পানি খেয়ে নিই। আচ্ছা, একটা গিফট দেয়। কেউ কেউ গিফট কি করে 10 জনের মধ্যে একজনকে দেয়, আবার কেউ কেউ 1000 জনের মধ্যে একজনকে দেয়। এখন এটা ক্যালকুলেশনটা কিভাবে করে? ধরেন আপনার প্রোডাক্টের মূল্য 1000 টাকা, 100 টাকা করে গিফটের জন্য রাখলে আপনি কি গিফট দিবেন ওইটার দামটা উঠাইতে কত পিস পার্সেল ডেলিভারি দিতে হবে আপনাকে, সেটার হিসাব করে একটা ক্যালকুলেশন বাইর করে এই জিনিসটা তারা অ্যাডের মধ্যেই প্রকাশ করে যে আপনি আমাদের এই ক্যাম্পেইনে যদি অর্ডারটা করেন, আমরা শুধু গিফট দিতেছি না, আপনি এই অফারের সাথে এই জিনিসটা পাবেন এবং প্রোডাক্টটা পাবেন। প্রোডাক্টের কোয়ালিটি যদি খারাপ হয় আপনারা পার্সেল চেক করে রিটার্ন করে দিবেন। মানে তারা কমিটমেন্টটা এমনভাবে করে যে আপনি পার্সেল তো তারা কি করে ওই কমিটমেন্টটা এমনভাবে করে যে আপনারা যদি প্রোডাক্টটা নেন, গিফটটা আপনারা লটারির মাধ্যমে পাবেন, কিন্তু প্রোডাক্টটা আপনারা 100% অথেন্টিক অ্যাকুরেট, যা বলতেছি তাই পাবেন, ঠিক আছে। তো এইরকমভাবে একটা অফার তৈরি করে। আমি একটা অফারের একটা উদাহরণ দিলাম। এখন আমি অফারটা ধরে নিলাম এই পর্যন্ত হয়েছে, পরবর্তীতে ডান পাশে যে একটা মার্কেটিংয়ের কস্টিং, এখানে যে কতগুলো বিষয় দেখতেছেন, এগুলো আমি আপাতত এরপরের
ক্লাসে মানে আগামীকালকের যে ক্লাসটা হবে সেই ক্লাসে এক্সপ্লেন করে বুঝাইয়া দিব ইনশাল্লাহ, যে এখানে মার্কেটিংটা এই 5 লাখ টাকার মার্কেটিং কিভাবে ডিভাইডেড করতে হবে, কিভাবে ফানেলটা সাজাইতে হবে, এটা আগামীকালকের ক্লাসে দেখাবো। আজকের ক্লাসটা হচ্ছে অফার তৈরি করে ল্যান্ডিং পেজ কমপ্লিট করা, মানে আজকের ক্লাসটা হচ্ছে ল্যান্ডিং পেজ এবং অফার এবং ওয়েবসাইট সাজানো, এইটা নিয়ে। তো চলেন আমরা এখন ল্যান্ডিং পেজের টপিকে চলে যাই। অফার যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজের অপশনে আসবেন, ল্যান্ডিং পেজ লিস্টে যাবেন। যদি আপনার আগের থেকে ল্যান্ডিং পেজ থাকে এখানে দেখাবে, যদি না থাকে তাহলে আপনি অ্যাড নিউ, এইখান থেকে ব্ল্যাঙ্কটা আপনি ব্যবহার করবেন না, এটা একটু কঠিন। এটা একটা একজন ওয়েব ডিজাইনার ছাড়া এটা সম্ভব না, সোজা কথা। আপনি যদিও এআই দিয়ে ডিজাইন তৈরিও করে ফেলেন, তারপরেও অনেক সময় এটা আমাদের সিস্টেমের সাথে কাজ করবে না। তাহলে কি করবেন, আপনি দেখবেন আপনার এইখানে আমরা অনেকগুলো ল্যান্ডিং পেজের টেমপ্লেট অলরেডি আপনার জন্য তৈরি করে রাখছি। যেমন হারিয়ে যান দানাদার ঘিয়ের মন করা স্বাদে, আমি এইটাকে ব্যবহার করতেছি। অথবা আমি আরেকটা করতে পারি, এই যে এইখানে দেখেন আরেকটা আছে জুয়েলারি, এই যে জুয়েলারি, আমাদের অনেক কাস্টমার আছে জুয়েলারি আইটেমের। তো এই জুয়েলারি আইটেমের এটা নিয়ে আমি ল্যান্ডিং পেজটা নিয়েই আজকে এডিটিংটা দেখাবো। একটা জুয়েলারি আইটেমের ল্যান্ডিং পেজ আমি বানাইলাম। এটা মানে করা যায়, এখন এটাকে এডিট করতে হবে। এডিট করার আগে এটা এই ল্যান্ডিং পেজের থ্রুতে যেই প্রোডাক্টটা বিক্রি করতে চান সেটা অ্যাসাইন করতে হবে। ধরে নিলাম আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, ঠিক আছে। এখন এডিট বাটনে ক্লিক করব। এখন দেখেন আপনার সামনে যে ল্যান্ডিং পেজটা আসছে, এইটাকে আপনি আপডেট করবেন। কিভাবে আপডেট করবেন, একদম সিম্পল। ধরেন আপনার এই যে এই সেকশনটা দরকার, এই সেকশনটার আরেকটা ভার্সন দরকার, মানে এটাকে কপি করে নিচে আরেকটা সেকশন নিতে চান। তখন যেই সেকশনটা নিতে চান এটা ডান পাশে উপরে দেখবেন কপি নামে মানে বইয়ের মতো দুইটা চিহ্ন আছে, এটা মানে হচ্ছে কপি করলাম। একটা উপরে আছে, নিচে দেখেন আরেকটা অটোমেটিক্যালি চলে আসছে। এখন চাইতেছেন এই দুইটার মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হোক। তো আমি নিচেরটাকে করলাম, সিলেক্ট করলাম। এইখানে ডিজাইন স্টুডিওতে আসবেন, আর আইসা দেখেন ডাইমেনশন অপশন আছে। এই ডাইমেনশনের ভিতরে হাইট উইথ এগুলো আপনি এদিক সেদিক করতে পারবেন। মার্জিন বলতে মার্জিন হচ্ছে যে আমি যেটাকে সিলেক্ট করে রাখছি এইটার উপরে কতটুকু জায়গা, মানে টপ মার্জিন, টপ মানে হইতেছে উপরে কতটুকু জায়গা আমি ফাঁকা রাখতে চাইতেছি। দেখেন এইটা কিন্তু এখন নিচ দিকে নামবে আস্তে আস্তে, এই যে নামে গেছে অলরেডি। যদি আমি এখন এটা ডেকোরেশন অপশনে যাই, ডেকোরেশনের অপশনে গিয়ে যদি এটার বর্ডার দিই, বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, এই যে এটার বর্ডারটা যদি দেই 1 পিক্সেল অথবা কিছু একটু বেশি দেই, দেখেন দুইটার কিন্তু বর্ডার তৈরি হয়েছে। এখন এই দুইটার মাঝখানে কিন্তু একটা জায়গা গ্যাপ তৈরি হয়েছে, আগে কিন্তু এই গ্যাপটা ছিল না। এটা কোন জায়গা থেকে হয়েছে, এই যে এইখানে যে 50 পিক্সেল দিছি না, এই 50 পিক্সেলকে যদি এখন 5 পিক্সেল করি তাহলে দেখেন গ্যাপটা ছোট হয়ে যাবে। এই যে আশা করি একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের গ্যাপ সৃষ্টি করা আপনি শিখে গেছেন। এখন শিখব ডান পাশে বাম পাশে গ্যাপটা কিভাবে করতে হয়। এই যে রাইট, এইখানে আপনি চাইতেছেন 10 পিক্সেল গ্যাপ দিতে, দেখেন এই যে ফাঁকা হয়ে গেছে। ঠিক এমনিভাবে একটু এদিক সেদিক করবেন। মোটামুটি আমাদের রেডিমেড টেমপ্লেট যদি ব্যবহার করেন আপনি এইগুলো কইরেন না করে যা করবেন শুধু কন্টেন্টগুলো পরিবর্তন করবেন, এটাই বেটার আর এটাই সেফ পদ্ধতি।
এটা সেফ পদ্ধতি, মানে আপনার কিছু করা লাগতেছে না। আপনি শুধুমাত্র কন্টেন্টগুলো পরিবর্তন করবেন। ধরেন আপনি এই জায়গায় কি লিখতে চাইতেছেন, আমি এটা লিখলাম, আপনার মতো করে লিখবেন। তারপরে এইখানে এই বাটনটার মধ্যে কি লিখতে চাইতেছেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এডিট এডিট মোড চলে আসবে, ঠিক আছে? এই যে মোটামুটি আপনি কিন্তু দেখতেছেন যে আমি পরিবর্তন করতেছি। এখন আমি চাইতেছি এই ইমেজটা পরিবর্তন করতে। ইমেজের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজ আপলোডের অপশন পাবেন আপনি। এইখানে আপনি ইমেজটাকে শো করায় দিবেন, দেখায় দিবেন আপনি কোন ইমেজটা এখানে দিতে চাইতেছেন। আমি এক্সাম্পল স্বরূপ এই ইমেজটা দিতে চাইতেছি। আচ্ছা, এইটা দিতে চাইতেছি এক্সাম্পল স্বরূপ। হ্যাঁ, এই যে এই ইমেজটা এখানে বসাবো আমি। এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু এইখানে বৈশা করছে। ঠিক সেমভাবে আপনি আপনার ইমেজটাকে এইভাবে মানে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? ঠিক এমনিভাবে আপনি আনলিমিটেড এডিট করতে পারবেন। আপনি তেমন বেশি কিছু করতে যায় না, কারণ আমাদের টেমপ্লেটগুলো দিয়ে আমরা কিন্তু এটাকে অপটিমাইজ করে প্রস্তুত করে রাখি আপনাদের জন্য। আপনারা শুধুমাত্র এই দাম পরিবর্তন করবেন, দামের এই জায়গায় ক্লিক করে দামটা পরিবর্তন করে দেন। বাংলা লিখলে বাংলা লিখবেন, আপনি যেভাবে লেখা পছন্দ আর কি সেভাবেই লিখবেন। এখানে কমাবেন বাড়াবেন। ঠিক এমনিভাবে আপনি কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারতেছেন নিজের মন মতো করে। তো ল্যান্ডিং পেজটা তৈরি করার পরে আপনার যেটা লাগবে, এটা হচ্ছে সর্বশেষ আজকের লেকচার, সর্বশেষ লেকচার। ল্যান্ডিং পেজ হয়ে গেছে, আমি ধরে নিলাম, সেভ করলাম। আপনি ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলছেন, ধরে নিলাম। এখন আমাদের দরকার হবে সার্ভার সাইড ট্যাগিং, কারণ যখন আপনি অ্যাড দিতে যাবেন, সার্ভার সাইড ট্যাগিং মানে হইতেছে কি, সার্ভার সাইড ট্যাগিং ছাড়া আপনি যখন অ্যাড দিবেন তার মানে আপনি আপনার এনার্জি, টাকা, এনার্জি বলতে যে টাকা, ঠিক আছে, টাকাটা অসময়ে, যেরকম আমরা সকালবেলা উঠি, উইঠা ঘুম থেকে উইঠা ছোটোখাটো কিছু সমস্যা, বিভিন্ন জায়গায় ভুল জায়গার মধ্যে আমাদের শরীর সারাদিনের এনার্জিটা নষ্ট করি, খরচ করি। কারণ দেখেন, আপনি যতটুকু এনার্জি নেন আপনার শরীর অনুযায়ী, সবার কথাই নিব ক্লাসটা শেষ করে। যারা কথা বলতে চাইতেছেন হ্যান্ড রাইজ করে রাখেন, ক্লাস শেষ করে যে সবার আগে হ্যান্ড রাইজ করবেন তার কথাটা আগে শুনবো। আচ্ছা, এনার্জি আমরা প্রতিদিন এখানে আবার সার্ভার সাইড ট্যাগিংয়ের মধ্যে এনার্জিটা কোত্থেকে আসলো? এখানে একটা ব্যাপার আছে, এনার্জি আপনি সংজ্ঞা, এনার্জি তো এনার্জি, এটা শক্তি। এটা টাকাটাও একটা শক্তি, ঠিক আছে? টাকাটাও কিন্তু একটা শক্তি। এখন আপনি প্রতিদিন একটা লিমিটেড এনার্জি পান, সেই এনার্জিটা আপনি সারাদিন কোথায় খরচ করবেন, এইটা ডিসিশন কিন্তু আপনাকেই নিতে হবে, আপনিই নেবেন, এইটাই স্বাভাবিক। এখন আমি চাই আপনি যাতে ভুলভাল জায়গার মধ্যে আপনার এনার্জিটা খরচ না করেন। আপনার এনার্জিটা খরচ করবেন একদম অ্যাকুরেট জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে এনার্জিটা খরচ করলে আপনার মোটামুটি লেভেলের একটা আউটপুট আসবে, কমপক্ষে সুপার আউটপুট না আসলেও যাতে আপনার এনার্জির পরিমাণে উইন উইন সিচুয়েশন থাকে, এইটা আপনার করতে হবে, কনফার্ম করতে হবে। এখন চলেন এই এনার্জিটা আমরা সার্ভার সাইড ট্যাগিংয়ের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করব, আর এটা কিভাবে সার্ভার সাইড ট্যাগিং ছাড়া কিভাবে আপনার ব্যবসাটাকে, মানে অ্যাডের টাকা কিভাবে নষ্ট হয়, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। আপনার যখন সেলস ইঞ্জিন চালু করবেন,
এক মিনিট, আমি একটু সার্ভার সাইড ট্র্যাকিংয়ের স্লাইডটা নিয়ে আসি। ওয়াটার ফ্লো ট্র্যাকিং মেটা অ্যালগোরিদম। যখন আপনি সার্ভার সাইড ট্র্যাকিংটা ইমপ্লিমেন্ট করবেন, পিক্সেল সেট আপ করবেন, আপনাকে আগে বুঝতে হবে পিক্সেল কী জিনিস। এই যে পিক্সেলের লেকচার আসতেছে, দেখেন এই যে এই জায়গাটার মধ্যে মেটা পিক্সেল, গুগল অ্যাড, টিকটক অ্যাড, এই সবগুলো সেট আপ, ঠিক আছে? এই সবগুলো সেট আপ আপনাকে করে রাখতে হবে, কারণ ফেসবুকের পিক্সেলটা কনফিগার করা একদম একটা ইজি ব্যাপার, ধরে নিতে পারেন, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং করাটা কিন্তু ইজি ব্যাপার না। আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি পিক্সেলের কোডগুলো বসাইলেই পিক্সেল কাজ করা শুরু করবে, বাট আপনার ওয়েবসাইটের রোয়াজ থাকবে কত জানেন? 1, মানে 100 টাকা খরচ করে আপনি 100 টাকায় রিটার্ন পাবেন। যদি আপনি সার্ভার সাইড ট্র্যাকিং সঠিকভাবে করেন, মানে ফেসবুকের কেপিআই, কনভারসেশন এপিআই সেট আপ করেন, তাহলে আপনার রোয়াজ হবে 4-5 এরকম। রোয়াজ মানে হইতেছে 100 টাকা অ্যাড রান করছি, যদি আমি 400 টাকা প্রফিট করি, সেল করি, তাহলে রোয়াজ 4। যদি আপনি যদি আমি 1000 টাকার অ্যাড রান করে 4000 টাকা সেল করতে পারি, তাহলে রোয়াজ 4। যদি 10,000 টাকার সেল করি, তাহলে রোয়াজ 10। আশা করি বুঝতে পারছেন। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাভারেজ রোয়াজ না, মানে 1000 টাকায় 300 টাকা। প্রথম নতুন ব্যবসায় যদি 1000 টাকার প্রোডাক্ট বিক্রি কইরা 300 টাকা খরচ করে 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাহলে ধরে নেবেন যে আপনার মোটামুটি সব দিক থেকে পারফেক্ট আছেন। এটা নতুন ব্যবসার ক্ষেত্রে বলতেছি, পুরান ব্যবসা না। পুরান ব্যবসার ক্ষেত্রটা হয় ডিফারেন্ট, কারণ ওইটা অনেক ডাটা আছে, অনেক কিছু আছে, ওইটা আস্তে আস্তে আসবে। ফেসবুক অ্যাড যখন দেখবেন তখন আসবে। তো সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনাকে কনফিগার করে নিতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিং কীভাবে করতে হয় ফেসবুক অ্যাডগুলো দেখলে সেই জায়গায় আমরা বিস্তারিত ইন ডিটেল দেখাইছি, এখন শুধু কম্পেয়ার দেখাবো, ঠিক আছে? আপনার সার্ভার সাইড ট্র্যাকিং যদি সহকারে যদি থাকে, তাহলে আপনার অ্যাডের পারফরমেন্স আসবে আচ্ছা, ধরেন এই সার্ভার সাইড ট্র্যাকিংটা কেন দরকার, গুরুত্বপূর্ণটা কি, এইটা বুঝাই আজকে। ধরেন আপনার 1000 টাকা অ্যাড বাজেট দিয়েছেন ফেসবুককে, ফেসবুক কী করলো, আপনার 1000 টাকার অ্যাড বাজেটটাকে সে কালেকশন করলো। কালেকশন করে সে দেখলো যে এই 1000 টাকা দিয়ে কতগুলো মানুষের কাছে যাইতে পারবো, ঠিক আছে? কতগুলো মানুষের কাছে যাওয়া যাবে, ধরে নিল সে 10,000 ট্রাফিক আপনার ওয়েবসাইটে দিতে পারবে। দিল, দেওয়ার পরে ওইখান থেকে আপনার সেল জেনারেট হইল 10টা, তার মানে আপনি প্রতি 100 টাকা একটা সেল পাইলেন। অপরদিকে এই সেলটাই কম হবে যদি আপনার সার্ভার সাইড ট্র্যাকিং না থাকে, কারণ পিক্সেল থেকে ডাটা সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া 30%-এর বেশি ডাটা লস হয়, ফেসবুক সেই ডাটাগুলো পায় না। আর এখন লেটেস্ট
লেটেস্ট অ্যালগোরিদম অনুযায়ী আপনি যদি ভালো রেজাল্ট নিতে চান, তাহলে আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং দিয়ে সঠিকভাবে, এই যে দেখেন কাস্টমার ওয়েবসাইটে আসবে, অর্ডার করবে, শিপ করবে, বুকিং করবে, এই ডাটাগুলো মেটা অ্যালগোরিদমের কাছে যাবে। কোথাও কীভাবে? সার্ভারের মাধ্যমে। এই জিনিসগুলো আপনাকে কনফিগার করে নিতে হবে। দাঁড়ান, আমি কি একই কথা পেঁচাইতেছি নাকি? অনেকক্ষণ কথা বললে একটু প্রবলেম সৃষ্টি হয়। এখন এই কম্পারিজন যদি বলি, 1000 টাকার অ্যাড রান করে 5টা সেল পাবেন যদি সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া শুধু পিক্সেল দিয়ে অ্যাড রান করেন। আর যদি সার্ভার সাইড ট্র্যাকিং সহকারে করেন, তাহলে আপনি 1000 টাকার অ্যাড রান করে 10টা সেল পাওয়ার সম্ভাবনা আছে। এই মানে কোনো টেকনিক্যাল বিষয় বাদ দিয়ে সরাসরি এটা এইভাবে বুঝাইলাম। এখন এইটা সেট আপ করতে গেলে আপনার কি লাগবে? এই যে এখানে এটাই ডাটা লস হয়, এটাই বোঝানো হয়েছে। রিলায়েবল ডাটা সার্ভার থেকে ফেসবুকে যায়, আর এটা সার্ভার থেকে যায় না, এটা ডাইরেক্ট অ্যাড ব্লকার iOS মানে ব্রাউজার থেকে যদি যায় তাহলে কাইটা দেয়। তো এইটা করতে গেলে আপনাকে $50 সমপরিমাণ মানে 5000 টাকার মতো খরচ হবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে আপনার ল্যান্ডিং পেজের সাথে। এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী, রেট অনুযায়ী বলতেছি আমি। বাংলাদেশে আরও কমে পাবেন, 3000 2000 টাকা, 2000 টাকা দিয়ে পাবেন না, যদি পানও এটা ভালো হবে না, 3000 4000 টাকা দিয়ে পাবেন। এই সার্ভার সাইড ট্র্যাকিংটা তারা কমপ্লিট করে দিবে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে, জিটিএম দিয়ে। পাশাপাশি আপনার $20 একটা হোস্টিং বিল দেওয়া লাগবে। ওয়ান টাইম তো দিলেন, ধরেন 4000 টাকা দিলেন, আর সাথে step.io নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদেরকে $20 একটা হোস্টিং বিল দিতে হবে প্রতি মাসে আপনার। আমরাও এই কাজটা করে দেই মাত্র 2000 টাকা দিয়ে, এবং সার্ভার সাইড কস্ট মান্থলি হোস্টিং বিল একেবারে টোটাল ফ্রি পাবেন আমাদের এই সেটআপের সাথে। এটা অনলি ফেসবুকের জন্য, ঠিক আছে? এটা শুধুমাত্র ফেসবুকের জন্য কার্যকর। অন্য প্ল্যাটফর্মের জন্য আমরা এই ফ্রি মেথডটা দিতে পারি না, আমাদের সেই ক্যাপাবিলিটি নাই। তো এইটা সেট আপ করতে চাইলে আমাদের মাধ্যমে সেট আপ করে নিতে পারবেন। এবং আমরা গত ক্লাসে আপনাদেরকে একটু দেখাইছিলাম যে আমরা পুরোপুরি একটা ফুল সেট আপ কমপ্লিট করে দেই আপনাদেরকে। আপনারা এখন পর্যন্ত যতটুকু দেখছেন, যা দেখছেন, আচ্ছা আমি একটা অর্ডার ফর্ম আছে আমাদের, আমি একটা জিনিস দেখাই। একটু সময় দেন, আমি নিব, সবার কথাই নিব। আমাদের ক্লাস ধরে নিতে পারেন প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা যে এই সেট আপটা করে দেই, আমরা কিন্তু আপনি আজকের ক্লাসে যা দেখছেন, আমরা এই ফুল সেট আপটাই মানে আমি যতটুকু যা যা দেখাইছি, এই সবগুলো কাজ না আমাদের টিম থেকে করে দেওয়া হয়। আমরা টাকা নেই 7500 টাকা .com ডোমেন দিয়া, আর যদি আপনি XYZ ডোমেন দিয়ে নেন তাহলে 6000 টাকা। আমি খুব সিম্পলভাবে এই জিনিসটা আপনাকে বললাম, এখানে কোনো বড় করে আলাদাভাবে আমি বুঝাইতেছি না, শুধু এতটুকু বললাম যে আমি আজকে যা দেখাইছি সব কিছু আপনি নিজে করতে পারবেন। যদি আপনার হাতে সময় না থাকে, টাইম না থাকে, আপনার যদি মনে হয় যে আপনি সময়ে সংকটে আছেন, বিভিন্ন রকম আপনি চাকরি করেন, ব্যবসা করেন, এমনকি আপনি অনলাইনের এত কিছু বুঝেন না, বাট আপনি ব্যবসা বুঝেন, তাহলে বলবো আপনি আমাদের এই মার্কেটিং রেডি বিজনেস প্যাকেজটা নেওয়ার মাধ্যমে
আপনার কাজটা আপনি কমপ্লিটলি কমপ্লিট সেটআপটা করে নিতে পারবেন। সব এখন পর্যন্ত যা দেখাইছি আজকে, এই সবগুলো কাজই আমাদের একটা এই প্যাকেজের আন্ডারে আমরা কমপ্লিট করে দিই। এটা আমাদের একটা সার্ভিস। আপনি তো আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিছেন, এখন ওয়েবসাইটটা সাজায় দেওয়াও আমাদের দায়িত্ব। এটা আমাদের টিম আপনার জন্য সাজাবে। আপনি চাইলে এই সার্ভিসটাও আমাদের মাধ্যমে নিতে পারবেন। তো আমি এখন রেকর্ডটা বন্ধ করে দিতেছি। আপনাদের প্রশ্ন উত্তর পালা আসবে, তো এখন আমি প্রশ্ন এবং উত্তর নেওয়া শুরু করব ইনশাল্লাহ।